আহ, নমস্কার সকলকে। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভা। আমরা যে রিসার্চ ম্যাথোলজির উপর যে ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয়তম ক্লাস। আজ যিনি ক্লাস নেবেন তিনি হচ্ছেন অধ্যাপক অনিল কুমার বিশ্বাস মহাশয়। তিনি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর উপরে আছেন, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আজকের টপিক হলো হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল। আমি অধ্যাপক অনিল কুমার বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। প্রথমে শুভ সন্ধ্যা জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের। এবং আজ এই আলোচনা তে যারা রয়েছে প্রত্যেককেই আমার তরফ থেকে শুভ সন্ধ্যা এবং প্রত্যেককেই শুভকামনা জানিয়ে শুরু করি। আমি যে বিষয়টার উপর আলোচনা করব বলে আজকে ঠিক করেছিলাম, বিষয়টা একটা টাইটেল, একটা মানে শিরোনাম একটা দিয়েছি যে হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল, মানে হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল। ওকে, মানে আমরা যারা রিসার্চ করব বা রিসার্চ করছি তাদের কাছে এই কিভাবে একটি রিসার্চ করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করা বা প্রপোজাল তৈরি করতে হয় তার সম্পর্কে কিছু বেসিক ধারণা আমি তুলে ধরব। এখানে একটা জিনিস আমি প্রথমেই বলে এভাবে শুরু করি যে আমি রিসার্চ প্রপোজালের কথা বলেছি। দুটো, মানে প্রপোজাল হচ্ছে মানে ফার্স্ট স্টেপ অফ রিসার্চ, আর লাস্ট স্টেপে যেটা হয় রিপোর্ট রাইটিং। একটা দিয়ে আমরা শুরু করি, রিসার্চ প্রপোজাল দিয়ে আমরা শুরু করি, আর রিপোর্ট রাইটিং দিয়ে আমরা শেষ করি। তো এটা একটা বড় জার্নি। এবার জার্নিটা ডিপেন্ড করে যে তার প্রকৃতি কিরকম, মানে আমরা কি ধরনের রিসার্চ করতে যাচ্ছি। পিএইচডির জন্য আমরা রিসার্চ করছি, না আমি একটা আর্টিকেল লেখার জন্য রিসার্চ করছি, না আমি একটা ডিসাইডেশন লেখার জন্য করছি, না আমি এমএ বা গ্রাজুয়েশনে একটা ডিসাইডেশন বা কি বলবো টার্ম পেপার পড়ার জন্য আমি রিসার্চ করছি। তো প্রত্যেকটাই রিসার্চ, হ্যাঁ, মানে এমন নয় যারা পিএইচডি করছি পিএইচডিটা রিসার্চের অংশ, বাকিগুলো রিসার্চ নয়, তা নয়। আমি যখন এমএ বা এমএসসি হোক বা গ্রাজুয়েশন হোক, সেখানে যখন আমরা কোনো টার্ম পেপার করি, সেটাও কিন্তু একটা রিসার্চ, সেটাও একটা রিসার্চ। মানে অবশ্যই এমন নয় যে একটা গল্প লেখার মতো লেখা, সেরকম নয়, আমরা সেটাও একটা রিসার্চ। তাহলে এবার যেটাই করি না কেন, প্রথমত যেটা হয় যে প্রথমে আমাকে একটা প্রপোজাল রেডি করতে হয়। তো প্রথম যেমন আমরা একটা প্রপোজাল রেডি করি, আর সবার শেষে আমরা একটা রিপোর্ট করতে হয়, রিপোর্ট আকারে লিখে সেটাকে সাবমিট করতে হয়। তো এবার এই প্রপোজাল মানে আমাকে বুঝে দিতে হবে যে প্রপোজাল মানে শুরু, আর রিপোর্ট রাইটিং হচ্ছে সব শেষ। কিন্তু আমি যে আলোচনাটা করব, সে যে বিষয়গুলোর কথা বলবো সেই বিষয়গুলো রিপোর্ট রাইটিং এর মানে শেষ পর্যায়ের তেও থাকছে, থাকে। এবং হচ্ছে যে প্রপোজালের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়গুলো থাকে। এবার ওই যেটা বললাম যে পার্থক্যটা হচ্ছে একটা শুরুতে একটা শেষে। এবার কি কি বিষয় থাকে এজ এ রিসার্চার, আমি বলবো, কারণ এখানে আমার মনে হয় যে আমরা যারা শুনছি, আমি খুব সৌভাগ্যবান মনে করবো যে আমি খুব মানে বলার চেষ্টা করছি এবং কারো না কারো কাছে পৌঁছানোর চেষ্টা করছি, শুনছেন। তো তার মধ্যে হয়তো বিভিন্ন স্টেজের বা মানে আমি বলছি স্তরের ছাত্র, হয়তো গ্রাজুয়েশনের ছাত্র থাকতে পারে, এমএ থাকতে পারে, এবং সরাসরি যারা পিএইচডি এমফিল এ যুক্ত তারা থাকতে পারে। এরকম বিষয়টা আমরা ধরেই আমি আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হলে, রিসার্চ প্রপোজাল ভেরি ইম্পর্টেন্ট।
আমি রিসার্চ করতে যাওয়ার আগে প্রথমেই আমাকে, আমি যদি কোথাও পিএইচডি করতে যাব ভাবি, তার আগে আমাকে একটা রিসার্চ প্রপোজাল রেডি করে দিয়ে সেটা প্রেজেন্ট করতে হবে, এবং তার প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করবে যে আমি সেখানটায় পিএইচডি তে ভর্তি হতে পারছি কি পারছি। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এবার তাহলে আমার বক্তব্যে আছে যে রিসার্চ প্রপোজালে কি থাকবে, কি থাকা খুব জরুরি। রিসার্চে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আমাকে রিসার্চ প্রপোজালে একটা সুন্দর টপিক আমাকে সিলেকশন করতে হবে। মানে একটা টাইটেল অফ রিসার্চ। সুন্দর বলতে কিন্তু এমন নয় যে দেখতে সুন্দর, লেখাটা সুন্দর, তেমন নয়। আমি সুন্দর বলছি ইন দ্য সেন্স যে এই টপিকটা এমন হবে যার ইম্পর্টেন্স থাকবে, তার যার রেলিভেন্স থাকবে, যার যৌক্তিকতা থাকবে। মানে এরকম একটা টপিক হচ্ছে আমরা সিলেক্ট করব রিসার্চ করতে গেলে। এবার এখানে যে কিরকম হতে পারে, সাধারণত আমরা যেটা করি যে একটা টপিক এবং তার একটা সাব টপিক রাখা হয়। রিসার্চের আরেকটা এখানে একটু বলে নিই যে দু রকমের সাধারণত ম্যাথোডোলজি দিক থেকে প্রথমত ভাগ করলে দুটো ভাগে আমরা ভাগ করে থাকি, একটা কোয়ালিটেটিভ রিসার্চ, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবার আমরা যারা আর্টস এর ছাত্র, আমরা এখানটা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে বসেছি। তো যেটা হচ্ছে যে এই রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বা সাহিত্যের কিছু বিষয়, সমাজ বিজ্ঞানের বিষয়, বিভিন্ন ব্রাঞ্চগুলোতে যে গবেষণাটা হয়ে থাকে, সেখানে একটা সময় অব্দি, আমি এটা বারবার বলছি যে একটা সময় অব্দি যেটা হতো যে সেখানটায় কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চটাই বেশি প্রাধান্য পেত। আজকের দিনে কিন্তু এমন হয়ে গেছে যে আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছি বলে, বা আমরা ইতিহাস পড়ছি বলে, সোশিওলজি পড়ছি বলে, ফিলোসফি পড়ছি বলে, বাংলা, ইতিহাস, ইংরেজি পড়ছি বলে যে আমাদের শুধু কোয়ালিটেটিভ রিসার্চ হবে তা নয়। এখন কিন্তু আমাদের বিশেষ করে আমি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলবো যে এখন কিন্তু খুব প্র্যাকটিক্যাল ইস্যুস, মানে প্র্যাকটিসের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। এবং গবেষণার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে, আমরা যারা গবেষণায় আগ্রহী হতে যাচ্ছি, আমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোন জায়গাটা ট্রাস্ট এরিয়া। আজকে দিনে কিন্তু এই যেগুলো প্র্যাকটিস এরিয়াগুলো, মানে রাষ্ট্রবিজ্ঞানের যে একটা ব্যবহারিক দিক আর একটা হচ্ছে মানে তাত্ত্বিক দিক, যেটা হচ্ছে যে ব্যবহারিক দিকের দিকে কিন্তু এখন ইম্পর্টেন্স ভীষণ দেওয়া হচ্ছে। তাত্ত্বিক দিক ছাড়া ব্যবহারিক হবে না। আবার যেটা হচ্ছে, যেমন তাত্ত্বিক দিক ছাড়া ব্যবহারে আমি যেতে পারবো না, আবার যদি আমি তত্ত্বের যদি ব্যবহার না করি তাহলেও আমার শিখে কোনো লাভ নেই। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে তাত্ত্বিক দিককে ধরে আমি ব্যবহারিক দিকে যাব। তাহলে সেখানটায় যে বিষয়টা হচ্ছে যে তাহলে এখন যেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা বিষয় একটা মাল্টি ডিসিপ্লিনারি আলোচনার যে জায়গাটা সেটা আছে। আরেকটা যেটা হচ্ছে যে প্র্যাকটিসের জায়গাটা কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে, যেখানে ফিল্ড বেসড কাজের কিন্তু খুব ইম্পর্টেন্স পাচ্ছে। যারা এখানটায় স্কলার রয়েছে, মানে স্কলার রয়েছে, ছাত্র ছাত্রীরা রয়েছে, আমি তুমি করেই বলছি, দেখবে যে আমি যে কথাগুলো বলছি, যদি তুমি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে তুমি সাইটে যাও, তাহলে দেখবে ওরা যে সমস্ত প্রজেক্ট গুলো দিয়ে থাকে সাধারণত বেশিরভাগ গুলি হচ্ছে ইম্প্যাক্ট স্টাডি। বেশিরভাগ গুলো ইম্প্যাক্ট স্টাডি, যে গভর্নমেন্ট দিনের পর দিন যে প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট করছে, প্রজেক্ট গুলো শুরু করছে, সেই প্রজেক্ট গুলো আদৌ কি অবস্থা সেটা জানার জন্য কিন্তু সরকার এখন খুব উদ্যোগী হচ্ছে, সে স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমার কাজের সুযোগ অনেক বেশি থাকছে। তো সেই জায়গা থেকে ধরে আমি যে জায়গাটায় আসতে চাইছিলাম যে আমি টপিক যখন সিলেক্ট করবো, তাহলে আমার যেটা হচ্ছে টপিকের নেচারের উপর ডিপেন্ড করবে যে আমি কোয়ালিটেটিভ কাজ করবো না কোয়ান্টিটেটিভ কাজ করবো, না মিক্সড মেথডে কাজ করবো। এবার হতে পারে যেটা বললাম যে শুধু কোয়ালিটেটিভ হতে পারে, শুধু কোয়ান্টিটেটিভ হতে পারে, আবার মিক্স মেথডও হতে পারে। হ্যাঁ, তো এবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাজগুলো কিন্তু মিক্স মেথড ফলো করা হচ্ছে, যেখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ আমরা দুটো জায়গায় রাখি। সেখানটায় যেটা করা উচিত বেশি মিক্স মেথড এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, সেখানটায় হচ্ছে যে অতি অবশ্যই একটা টাইটেল এবং তার সাব টাইটেল। আর যদি আমার দেখা গেল যে আমি যদি একদম ফুললি কোয়ালিটেটিভ থিওরিটিক্যাল বেসড কাজ করি, সাবটাইটেল আমি নাও রাখতে পারি, কিন্তু সাবটাইটেল থাকাটাও কিন্তু একটা জরুরি। এবং আর যেটা বললাম যে গুরুত্বের জায়গায় কিন্তু এখন হচ্ছে মিক্স মেথডে যদি কাজ করা যায়। এবার বললাম একটা তাহলে টাইটেল থাকবে, একটা সাবটাইটেল থাকবে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমি যখন একটা টাইটেল ফ্রেম করব,
আমার টাইটেলটা কতগুলো মানে কত বড় হবে, এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট। কত বড় হবে, যে 50টা ওয়ার্ড থাকবে একটা টাইটেল, 100টা ওয়ার্ড থাকবে, 20টা থাকবে, 10টা থাকবে, 5টা থাকবে, না 2টা? আমরা খুব সিম্পলি আমি বলছি যে দুটো দিয়ে যেমন হয় না, হতে পারে না। আবার যেটা হচ্ছে 50টা 100টা হলেও সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ হয়ে যায়, সেটা হচ্ছে কোনো টাইটেল হয়। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এমন ভাবে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমাকে একটা টাইটেল ফ্রেম করতে হবে। সেই টাইটেলের একটা ওয়ার্ডও আমাকে মাথায় রাখতে হবে। আমি শুধু এটা বলবো যে টাইটেলের ওয়ার্ড না, উইথ সাবটাইটেল, সবটা সহ যে ওয়ার্ডের সংখ্যা হবে সেটা সবসময় মাথায় রাখা উচিত, নট মোর দেন 20 ওয়ার্ডস। হতে পারে 20-র জায়গায় 21টা যদি হয়, কনসিডারেবল। কিন্তু হচ্ছে যে এটা যেন 30টা না হয়, এটা যেন 35টা না হয়, এটা যেন 40টা না হয়। আবার ওই যেটা বললাম যে তাহলে নিচে কটা হবে, নিচে কোনো নির্দিষ্ট এরকম না যে 10 থেকে, আমি 10, 15, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 14, এভাবে আমি যদি আমার এরকম ধরে রাখি যে 10 থেকে 15টা, আরে সরি 20টা 22টা ওয়ার্ডের মধ্যে আমি আমার হচ্ছে টপিকটাকে ফিক্স রাখবো, সেটা কিন্তু দেখতে অনেক সৌন্দর্য বহন করবে। আরেকটা বিষয়, যে যদি আমরা যখন রিসার্চের কাজগুলো করব, যখন টপিক ঠিক করছি, টপিকের পাশে সব ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের যে সমস্ত সোশ্যাল সায়েন্সে কাজ করে থাকি, রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত কাজ করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ঝুঁকে দেওয়া উচিত। যখন টাইটেল শেষ হচ্ছে, তার সাবটাইটেলও শেষ হচ্ছে, তারপরে উইদিন ব্র্যাকেট বা ব্র্যাকেট ছাড়াও হতে পারে যে আমি এত সন থেকে এত সন অবধি আমি দেখছি। হতে পারে সেটা 10 বছর, হতে পারে সেটা 20 বছরের, হতে পারে সেটা 30 বছরের, কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত। মোট কথা এই জন্য বেঁধে দেওয়া উচিত যে স্পষ্টতা থাকা উচিত আমি কি করতে চাইছি। মানে আমার টাইটেল পড়লেই কেউ একজন বুঝে যাবে যে আমি এখানে কি বলতে চাইছি, সেটা সেখানে থাকবে। তার কোন সময়টা নিয়ে আমি আলোচনা করছি। এমন তো হতে পারে না যে আমি সারা দেখা গেল যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে শুরু হয়েছে প্রাচীনকালে। তাহলে আমি কি আমার একটা থিসিস হোক বা আমার একটা পেপার হোক, আমি সেখানে লিখতে গেলে কি আমি সারা জীবনটাই মানে ওই প্রাচীন কাল থেকে একদম আজকের দিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত লিখতে পারবো? তাহলে পারবো না, তাহলে সেটা গবেষণা হবে না। গল্প হতে পারে, গবেষণা হওয়ার জায়গা হবে। তাহলে গবেষণা করতে হলে আমাকে একটা নির্দিষ্ট জায়গাকে স্পেসিফাই করে নির্দিষ্ট টাইম ফ্রেম ধরে এগোতে হচ্ছে। এটা হলো প্রথম কাজ, যে আমাকে প্রথমে সুন্দর একটা স্কেচি টাইটেল স্থির করতে হবে, যে টাইটেলটা হচ্ছে একটা সুন্দর, সুন্দর ইন দ্য সেন্স যার গুরুত্ব থাকবে, তাৎপর্য থাকবে, দ্যাট মিনস রেলিভেন্ট হবে, এবং যার মধ্যে হচ্ছে একটা ওয়ার্ডেরও একটা বললাম যে একটা নির্দিষ্ট ওয়ার্ড মানে ফ্রেম থাকবে, এবং তার টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, এবং শেষে একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে কোন সময়টাকে আমি ধরে কাজ করতে চাইছি। এইটা গুলো হচ্ছে টাইটেল। এবার টাইটেলের পরে যেটা হওয়া উচিত, দ্বিতীয় পয়েন্টে আমার যেখানে আসা উচিত, সেটা এটা কিন্তু রিপোর্টেও থাকবে, প্রপোজালও থাকবে, টাইটেল দু জায়গায় সমান ইম্পর্টেন্ট। সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে আমাকে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, সমস্যার বিবৃতি, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম মাথায় রাখতে হবে। এইভাবে ধরি আমরা আলোচনা করব। মানে স্ট্রাকচার, রিসার্চ স্ট্রাকচার তেমনই হয়। বা কি হবে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম? স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম মানে হচ্ছে যে আমি যে টপিকটা মানে নির্দিষ্ট করলাম, স্থির করলাম, তার পেছনে তো কিছু যুক্তি রয়েছে। আমি কোন প্রবলেম থেকে আমি এই স্টেট মানে আমি আমি আমার হচ্ছে কি বলবো, আমার টপিকটা ঠিক করলাম বা আমার বিষয়বস্তু ঠিক করলাম। এই যে এইটা হচ্ছে স্টেটমেন্ট আকারে হচ্ছে আমার সমস্যাটাকে এখানে বিবৃত করতে হবে, যে আমি কি করতে চাইছি, মানে হোয়াট ইজ মাই প্রবলেম। মানে মাই প্রবলেম, দ্যাট মিনস ইট ইজ নট মাই প্রবলেম, ইট ইজ দ্য প্রবলেম অফ রিসার্চ। ইন হোয়াট, ইন হুইচ পয়েন্ট অফ প্রবলেম আমি হচ্ছে করতে যাচ্ছি, যে আমি কি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে চাইছি, কোন ইস্যুটা আমাকে হচ্ছে নাড়া দিচ্ছে যে তুমি এটাকে নিয়ে একটু দেখো। সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমের মধ্যে থাকবে। সাধারণত স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম যেটা হলো কত বড় হবে, কত ছোট হবে, এই সমস্ত নির্দিষ্ট কোনো নিয়মাবলী নেই। তবু যেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম যখন আমরা লিখবো, ওই যেটা হলো স্টেটমেন্ট আকারে, মানে বাক্যের আকারে আমাকে বিবৃতি দিতে হবে যে আমি কি করতে চাইছি, কি আমি সাধারণত এটা ওই 50 ওয়ার্ড 100 ওয়ার্ড হতে পারে, তার বেশি নাও রাখাটাই বেটার।
এর মধ্যে হচ্ছে সেটা পাওয়া উচিত। এবার যখন আমার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হয়ে গেল, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হয়ে যাওয়ার পর পরের যে পয়েন্টটা আসবো সেই পয়েন্টটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। এইগুলো কিন্তু একদম স্ট্রাকচার, এগুলো রাখতে নেই। রিসার্চ অবজেক্টিভ, এবার রিসার্চ অবজেক্টিভ কি, যেটা হচ্ছে যে আমি যে রিসার্চটা করতে যাচ্ছি, মানে ওই যে আমি টাইটেলটা ফ্রেম করলাম, টাইটেলটাকে ফ্রেম করে আমি কেন টাইটেল ফ্রেম করলাম সেটাও আমি বিস্তারিত আলোচনা করলাম। মানে ওই সমস্যাটাও আমি হচ্ছে আইডেন্টিফাই করলাম যে আমি এটাকে এখানে ইন্ডিকেট করতে চাইছি এবং এটার উপরেই আমি হচ্ছে আলোচনা করতে চাইছি বা এটার উপরে আমি গবেষণা করতে চাইছি। অন দ্যাট বেসিস আমাকে কিছু আমার রিসার্চের অবজেক্টিভ স্থির করতে হবে যে আমি কি কি দেখতে চাইছি, স্পেসিফিক হতে হবে। আমি এই জিনিস দেখতে চাইছি। আমি এখানটায় বলবো যেটা হচ্ছে যে এখানে 1 2 3 মানে 1 2 3 4 এভাবে আমরা কয়েকটা অবজেক্টিভ আমরা স্থির করে নেবো যে আমি কি দেখতে চাচ্ছি। সেই যে আমি এর উপরে এটা আমি এর প্রভাব দেখতে চাচ্ছি, পর্যালোচনা করতে চাচ্ছি, বা এর এই দিকটা দেখতে চাচ্ছি। এইভাবে হচ্ছে যে আমি 1 2 3 4 5 করে আমি হচ্ছে কয়েকটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ স্থির করে নেব। এখানটায় প্রশ্ন হতে পারে যে কটা রিসার্চ অবজেক্টিভ রাখা শ্রেয়। এবার এইগুলো নিয়ে খুব কি বলবো, খুব স্পষ্টতা ম্যাথোডোলজির কোথাও নেই। অনেক লেখাপত্র দেখেও যেটা পাওয়া যায় যে এমন হতে পারে যে দুটো অবজেক্টিভ দিয়ে যে রিসার্চ হবে না তা না, দুটো অবজেক্টিভ রিসার্চ হতে পারে, আবার চারটাতেও হতে পারে, পাঁচটাতেও হতে পারে, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে খুব বেশি হবে না। আমি সাধারণত এক্ষেত্রে আহ আমার পরামর্শ দিয়ে থাকি যে 4টে 5টে অবজেক্টিভ রাখা বেস্ট। 4টে 5টে, হ্যাঁ 4টে 5টের জায়গায় 6টা হতে পারে, 4 5 6টা 7টা হতে পারে, 3 4টা মানে 4-এর জায়গায় 3টে 3টা 4টা 5টা 6টা 7টা হতে পারে, কিন্তু 10টা অবজেক্টিভ আমি রাখবো। আবার যেটা হচ্ছে যে আমি একটা দুটো অবজেক্টিভ রাখবো না, কিন্তু আমি বললাম প্রচুর নজির আছে যে 2 3টে অবজেক্টিভ দিয়েও হচ্ছে রিসার্চ হয়েছে। এবং এটা এরকম যেন হার্ড এন্ড বাউন্ড কোথাও হচ্ছে রুল নেই যেখানটায় হচ্ছে যে এটা দিয়ে হবে এটা দিয়ে হবে। তার মানে হচ্ছে যে এবার অবজেক্টিভ গুলো আমি যেহেতু বলছি যে 4টে 5টে 6টা, কেন যে প্রত্যেকটা অবজেক্টিভ ফ্রেম করতে হবে আমার টপিককে মাথায় রেখে, আমার যে সমস্যা আমি আইডেন্টিফাই করেছি সেই সমস্যাকে মাথায় রেখে কি জায়গাগুলো আমি দেখতে চাইছি। তাহলে আমাকে 1 2 3 এবং প্রত্যেকটা অবজেক্টিভের মধ্যে স্পষ্টতা থাকা, কোনো ডিসক্রিপেন্সি থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, কোনো কি বলবো মানে ক্লামসি হবে না, একটার উপরে আরেকটা চাপিয়ে দিতে, মানে এমন একটা লেখা যে আমি একটা অবজেক্টিভ ফ্রেম করলাম, যে অবজেক্টিভের মধ্যে মনে হচ্ছে 2 3টে অবজেক্টিভ সেটা না। একটা স্টেটমেন্টে একটাই অবজেক্টিভ, সেইভাবে আমি হচ্ছে 4টা 5টা অবজেক্টিভ আমি নির্ধারণ করলাম। এবার আমার কাজ হওয়া উচিত যে আমি যখন অবজেক্টিভ ঠিক করলাম, টাইটেল ঠিক করলাম, সমস্যা আমি পেয়ে গেলাম, এবার হচ্ছে সেই বিষয়টা যেটা আমি করলাম সেটা কতটা যুক্তিযুক্ত সেটা দেখার জন্য আমাকে এবার হচ্ছে লিটারেচার স্টাডি করা উচিত। লিটারেচার স্টাডি করা মানে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই রিলেটেড গবেষণা কি পরিমাণ হয়েছে। এবার লিটারেচার মানে সব যেটা কিছু যেটা পেলাম সেটা না। কারণ এরকম এখন আমরা বারবারই বলে থাকি যে এখন হচ্ছে যেহেতু আমরা ইন্টারনেট নির্ভর সোসাইটিতে মানে এই সোসাইটিতে বসবাস করছি, তো এই সোসাইটির অনেক যেমন সুফল রয়েছে কুফলও রয়েছে। সুফল বলতে এটাই যে এখন ঘরে বসে আমি হচ্ছে সারা বিশ্বের সমস্তটা জানতে পারছি। আবার অসুবিধার যেটা হচ্ছে যে হাজার রয়েছে, লাখো রয়েছে, তাহলে আমি আমারটা কি করে খুঁজে বের করবো? এটা একটা বড় সমস্যা। মানে প্রচুর, মানে আমি যখনই কোনো একটা বিষয় জানতে যাচ্ছি দেখা গেল যে এইখানটায় এমন হচ্ছে যে শয়ে হাজার লাখো হচ্ছে মানে জিনিস সেখানে চলে আসে। এবার হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু হচ্ছে নির্ণয় করাটা কিন্তু একজন রিসার্চারের ভীষণ ইম্পর্টেন্ট। ভুল পথে আমাকে পরিচালিত হওয়া যাবে না। তাহলে এবার এই যে রিসার্চ করতে গিয়ে আমাকে লিটারেচার যখন আমি রিভিউ করব, আমাকে খুব স্পেসিফিক ওয়েতে দেখতে হবে যে আমি যে টাইটেল ফ্রেম করেছি সেই টাইটেল ধরেই আমি প্রথমে কিছু বই, মানে আমি যেটা বলছি যে একটা সময় ছিল যে পুরোটাই হচ্ছে লাইব্রেরি নির্ভর, যেখানটা হচ্ছে যে বই লাইব্রেরিতে গিয়ে সেখানে বসে পড়াশোনা করতো, আমরা যখন করেছি তখনও তাই ছিল।
আজ থেকে 10-20 বছর আগেই তাই ছিল। এখন যেটা হয়ে গেছে যে অনলাইনের ফলে, যেমন আমাদের দেশি প্রায় বড় বড় লাইব্রেরি গুলো সব এখন অনলাইন হয়ে গেছে। মানে এখন প্রায় লাখ লাখ হচ্ছে আমি আর্টিকেল, বইপত্র হচ্ছে অনলাইনে পাচ্ছি প্রচুর। মানে এরকম কি বলবো, আমাদের দেশে প্রচুর ই পোর্টাল হয়ে গেছে, যে পোর্টাল গুলোতে শয়ে শয়ে কি বলবো ম্যাটেরিয়ালস প্রতিদিন হচ্ছে আপলোড হচ্ছে। তাহলে সেটা একটা খুব ভালো দিক, যে এখান থেকে এবার তাহলে হচ্ছে আমাকে, যদি আমি অনলাইন থেকে নিই, তাহলে আমাকে কিন্তু আমার টাইটেল ধরে আমি আগে সার্চ করি। কোথায় সার্চ করব? আমি এখানটায় আমি সাধারণত সাজেস্ট করে থাকি যে আমরা যদি গুগল স্কলার, মানে মনে হয় যে গুগল স্কলার আমার কাছে মনে হয় যে অনেকটা অথেন্টিক, মানে আমি অথেন্টিক জায়গা থেকে গেলে অথেন্টিক লেখাপত্রগুলো পেতে পারি। গুগল স্কলারে গিয়ে তুমি তোমার যে বিষয়টা কাজ করতে চাইছো সেটা টাইটেল ধরে তুমি সার্চ করো, তাহলে দেখবে লেখা পরপর আসতে থাকবে। সেটা এমন হতে পারে যে তুমি যেটা চাইছো সেটা নাও আসতে পারে, তার রিলেটেড লেখা হতে পারে। এমন স্বাভাবিক ব্যাপারই, যে আমি প্রথমেই বলেছিলাম যে আমি যখন রিসার্চ করছি, আমি একটা কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট হচ্ছে ইয়ার আমি মেনশন করছি, সেটা যদি পেয়ে গেলাম তাহলে আমি কি করবো? তাহলে হচ্ছে যে আমার সবসময় ধরে নিতে হবে যে আমি যেটা চাইছি সেটা পাশাপাশি পাবো, তার সম্পর্কিত কি ধরনের কাজ হয়েছে পাবো। অনেক সময় একইও পেতেও পারি, কিন্তু তার থেকে বেশি ধরে নিতে হবে যে আমি পাশাপাশি বা রিলেটেড ইস্যুস গুলো পাবো, তার উপরে লিখে পাবো। তাহলে সেগুলোকে আমি ডাউনলোড করে দেবো। এবার এইখানটায় দেখবে যে অনেক রকম কিছু পিডিএফ থাকে, কিছু হচ্ছে পিডিএফ থাকে না, অন্য কোনো ফর্মে থাকছে। তাহলে এবার যেগুলো মানে যেগুলো ডাউনলোড করা যায় সেগুলো ডাউনলোড করে সেভ করে দাও। এখানে আবার বেশ কিছু সমস্যা থাকে, অনেকগুলো আর্টিকেল থাকে যেগুলো হচ্ছে ডাউনলোড করতে গেলে হচ্ছে পেমেন্ট করতে হয়, বুঝছো, মানে অনেক দামও বলে। হয়তো দেখা গেলো $50, হয়তো দেখা গেলো $100, $150 দিয়ে তুমি ওটা ডাউনলোড করো, সেটাও সম্ভব না। এবার এইখানটায় আমি বলছি যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল, আমরা যারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, কোনো না কোনো কলেজের সঙ্গে যুক্ত, আমরা যারা পড়াশোনা করছি, তারা হচ্ছে কিন্তু ইনস্টিটিউশনাল পারচেস থাকে। প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই কিছু ইনস্টিটিউশনাল পারচেস থাকে, এবং তাদের নির্দিষ্ট তাদের লগ ইন আইডি দিয়ে যদি তুমি অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু তোমার হচ্ছে ওখানটায় পয়সা, যেমন জেস্টোরের তুমি যদি জেস্টোর থেকে তুমি যদি কোনো মেটেরিয়ালস নিতে যাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পয়সা দেওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু তুমি যখন ইনস্টিটিউশনাল সদস্য হিসাবে যখন তুমি ডাউনলোড করতে যাচ্ছ, তখন কিন্তু তোমার পয়সা দরকার হচ্ছে না। তাহলে এইভাবে আমি এখান থেকে হচ্ছে অথেন্টিক আর্টিকেল গুলো পেতে, প্রথম হচ্ছে যে আর্টিকেল গুলো তুমি কালেক্ট করো। হ্যাঁ, এবার হচ্ছে যে কত কালেক্ট করবো, মানে কত কালেক্ট করবো ওইখানটায়। কত কালেক্ট করবো কিভাবে, যে দেখা গেল আমি গুগল স্কলার থেকে যখন পড়তে গেলাম, এক একটা পেজে 10টা করে আছে, দেখা গেলো 10টার মধ্যে একটা কমেন্ট করবে না, তাহলে তুমি 2 নম্বরের নিচের দিকে দেখবে 1 2 3 4 করে লেখা থাকে, 2 নম্বরে ক্লিক করো, আবার 10টা কমেন্ট করলো না, কপে লাগলো না, আমার হয়তো এক আমার সঙ্গে একদম মিলে যেত, এবং করে ও যেতে থাকে। মানে এটা কিন্তু খুব ধৈর্যের কাজ। হয়তো দেখা গেল যে তুমি 3 ঘন্টা খুঁজে তোমার কাজের জিনিস দুটো পেলে, যদি তা পেয়ে থাকো বা একটাও যদি পেয়ে থাকো 3 ঘন্টা খুঁজে, তুমি মনে করবে যে আই এম ভেরি ফর্চুনেট, যে হচ্ছে আমি খুব যে আমার একটা প্রয়োজনীয় একটা সামগ্রী আমি পেয়ে গেছি। মানে খুব ভীষণ ধৈর্যের কাজ। তো বুঝতেই পারছো না, হয়তো পিএইচডি করার জন্য তোমার 3 বছর থেকে 6 বছর পর্যন্ত সময় দেয়, কারণ কাজটাই ওরকম। প্রচুর সময়ের দরকার, প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর খাটনির দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। তাহলে এইভাবে তো আমরা এগুলো হচ্ছে সংগ্রহ করে নিতে পারবো। নিতে 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 এবার একটা হলো, এখানে যে শুধু বলতে পারো যে আমি শুধুমাত্র অনলাইনের কথা কেন বলছি, এখন যেহেতু অনলাইনে প্রচুর মেটেরিয়ালস আমরা পেতে পারি, প্রচুর ই জার্নাল আছে, মানে ইলেকট্রনিক জার্নাল আছে, ভালো ভালো জার্নাল। এবং মাথায় রাখতে হবে যে আমি কোন জার্নাল দেখছি, অবশ্যই ভালো জার্নাল থেকে আমাকে নিতে হবে। যেটা বললাম যে গুগল স্কলারে গেলে প্রথমত তোমার একটা চাকরি হলো, গুগল স্কলার তোমাকে বিশেষ করে মোটামুটি এক ধরনের স্ট্যান্ডার্ড জার্নালকে ওরা হচ্ছে সার্ভ করে থাকে। তুমি যদি ইয়েতে যাও, ওই যেটা বললাম জেস্টুরে যাও, জেস্টুর তো স্ট্যান্ডার্ড জার্নালকে সার্ভ করে থাকে বা বইকে সার্ভ করে থাকে। তো এইভাবে আমি পেতে পারি। এছাড়াও যেটা হচ্ছে যে হার্ড কপি, যে আমরা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে কলেজে পড়ি, যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বই রয়েছে, সেই কলেজ লাইব্রেরিতে জার্নাল রয়েছে, সেগুলোকে আমরা দেখবো, সেইভাবে আমরা করবো।
এছাড়াও প্রতিদিনকার নিত্যদিনের যে নিউজ পেপার সংবাদপত্রগুলো প্রকাশিত হয়, সংবাদপত্রগুলোতেও কিন্তু প্রতিনিয়ত খুব ভালো ভালো বিষয়ের উপরে লেখা প্রকাশিত হয়। সেই এবং অনেক সময় খুব গবেষণালব্ধ লেখা প্রকাশিত হয়, যে প্রতিদিনই আমি পাবো তা নয়। আমি হয়তো দেখা গেলো 1 মাসে একটা পেলাম, 2 মাসে একটা পেলাম। এইভাবে কিন্তু আমার লেখাগুলো আমাকে সংগ্রহ করতে হবে। এইবার এইটা সংগ্রহ করার পর যখন আমার লেখাগুলো সংগ্রহ হচ্ছে, আমাকে হচ্ছে কিন্তু একটা জিস্ট আকারে আমাকে লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে ওই, আমি ধরো একটা 200 পাতার বই, 200 পাতার বইকে যখন আমি রিভিউ করব, রিভিউটা কিন্তু আমার হবে 50-60 ওয়ার্ড বা 100 ওয়ার্ড ম্যাক্সিমাম। যত ছোট করা যায় ভালো, মানে 6-7 লাইন, 8 লাইন, 10 লাইনের বেশি একটা রিভিউ হওয়া উচিত নয়। কারণ হচ্ছে আমরা বলে থাকি যে সাধারণত ধরো এইটা পিএইচডির যদি কাজ হয়, তাহলে প্রায় 70, 60, 70, 80, যদি তুমি যত বেশি রিভিউ করবে, বলা হয় যত বেশি তুমি লিটারেচার রিভিউ করতে পারবে, তত বেশি তোমার কাজের অ্যাকুরেসি বা তোমার কাজের স্পষ্টতা বা তোমার কাজের স্বচ্ছতা তত বৃদ্ধি পাবে। এই জন্য কোনো লিমিট নেই। অনেক কাজ আছে, এবার যেটা হচ্ছে যে আমি বলে দিলাম 100 তুমি রিভিউ করো, 100 করতে পারবে তা নয়। অনেক কাজ আছে যে কাজের হয়তো দেখা গেলো এর আগে গবেষণা তেমন হয়নি, হয়তো 2টা 4টা হয়েছে, কোনোটা হয়তো হয়নি, তুমি প্রথম কাজ করছো, হতেই পারে এরকম প্রচুর। গভর্নমেন্টের প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলো হয়তো ইমপ্লিমেন্ট হলো, হয়তো দেখা গেলো 5 বছর আগে ইমপ্লিমেন্ট হলো, তারপরে হয়তো দেখা গেলো হ্যাঁ 5 বছর 7 বছর আগে ইমপ্লিমেন্ট হলো, তুমি কাজ করছো, কারণ তার উপরে গবেষণা নাও হতে পারে। কারণ ইম্প্যাক্ট স্টাডি সবসময় 5-10 বছর না গেলে তার ইম্প্যাক্ট বোঝা যায় না। তাহলে আমি সেখানে বেশি আর্টিকেল আমি লেখাপত্র নাও পেতে পারি। তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কাজের উপর। আবার অনেক কাজ আছে যেটা দেখা গেলো যে এর উপর প্রচুর লেখাপত্র হয়েছে, তাহলে সেই তার উপরে লেখা তুমি বেশি পেতে পারো। এই জন্য কটা হবে সেটা কোনো নির্দিষ্ট এ নেই। আবার যখন ধরো এটা যে বলেছিলাম বিভিন্ন ফর্মে হতে পারে, এবার যদি আমি পিএইচডি হয়, তাহলে তো আমি অবশ্যই বলবো যখন আমরা টপিক ঠিক করবো, এরকম জায়গায় ঠিক করবো দেখে শুনে, যেখানটায় আমার সাফিসিয়েন্ট পরিমাণ হচ্ছে লিটারেচার পাওয়া, নয় তুমি পড়বে কি করে। তাহলে সেখানটা হচ্ছে মোর দেন 50, 60, 70 তুমি লিটারেচার রিভিউ করার চেষ্টা করো, যতটা বেশি করবে ততটা ভালো হবে। এবার ধরো সেটা হচ্ছে কোনো জার্নালে আমি আর্টিকেল মানে লিখে পাঠাবো, মানে পেপার লিখে পাঠাবো, সেখানে সেখানে তো এতগুলো পড়া সম্ভব না। কিন্তু লিটারেচার রিভিউ ওয়ান অফ দ্য পার্ট অফ তোমার হচ্ছে রিসার্চ পেপার। তাহলে সেখানটা তুমি, কারণ হচ্ছে দেখবে জার্নাল গুলোতে কি হয়, ওরা একটা নির্দিষ্ট শব্দ বেঁধে দেয়, হয়তো 5,000 ওয়ার্ডে তোমাকে হচ্ছে পেপার লিখতে হবে, বা 3,000 ওয়ার্ডে লিখতে হবে, বা 7,000 লিখতে হবে। তাহলে তো আমাকে এখানে যদি আমি 30টা যদি আমি হচ্ছে তোমার লিটারেচার রিভিউ দিই, তাতে তো সময় মানে পুরো জায়গাটা নিয়ে নেবে। তাহলে আমি আমার গবেষণার বক্তব্য কোথায় চলে যাবে? সেখানে তুমি কিন্তু হচ্ছে 2টা 4টা 5টা খুব রিলিভেন্ট 2টা 4টা 5টা তোমাকে দিতেই হবে। যদি তুমি এমএ বা গ্রাজুয়েশনে তোমার ডিসাইডেশন বা তুমি কি বলবো মানে টার্ম পেপারে করো, সেখানেও কিন্তু দিতে হবে। যে আমি যখন আমাদের এখানে আমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের বলেই দিই যে মিনিমাম তোমরা এমএটি তোমার হচ্ছে টার্ম পেপার করছো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে হচ্ছে 4টা 5টা কিন্তু তোমাকে কি বলবো মানে রিভিউ দিতেই হবে। তুমি যে লিটারেচার রিভিউ করতে জানো, সেটা তোমাকে কিন্তু সেখানে স্পষ্টতা আনতে হবে বা দেখাতে হবে। এবং শুধুমাত্র লিটারেচার রিভিউ করতে জানাটাই বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে গবেষণা করছি, আমি যে অবজেক্টিভ ধরেছি, আমি যে টাইটেল ফ্রেম করেছি, আমি যে সমস্যা আইডেন্টিফাই করেছি, এটা যে ঠিক, সেটা তুমি লিটারেচার রিভিউ দিয়ে বুঝতে পারবে। কারণ যত বেশি লিটারেচার রিভিউ করবে, লিটারেচার রিভিউ করার পরে তুমি যেটা ভেবেছিলে তার সঙ্গে তুমি হচ্ছে পার্থক্য বা মিলটা বুঝতে পারবে, যেটাকে আমরা বলি রিসার্চ গ্যাপ। তারপরের পয়েন্টটা লিটারেচার রিভিউর পরের পয়েন্টটা ওই জন্য বলা হয় রিসার্চ গ্যাপ, যেখানে যে গবেষণার কি ফাঁক রয়েছে। যেটা বললাম যে আমি যেটা কাজ করছি, পৃথিবীতে অন্য কেউ না কেউ কোথাও না কোথাও তো কাজ করবে। আমার মতো তো প্রচুর হাজারে হাজারে গবেষক, মানে লক্ষ লক্ষ গবেষক হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। হতেই পারে আমি যেটা কাজ করেছি অন্যরা কেউ করেছে, তাহলে উনিও যা করেছে আমিও যদি সেটা করি, তাহলে আমার লাভ কি হবে? গবেষণা আমার কি কন্ট্রিবিউশন হবে? তাহলে অবশ্যই এটা হওয়া উচিত যে একজন যেটা করছে তার থেকে আমারটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট দিক থেকে আলোচনা হবে। তাহলে সেটা তখন কখন তুমি বুঝবে, যদি তুমি লিটারেচার রিভিউ করো। এই জন্য লিটারেচার রিভিউ তুমি যত বেশি করবে, তত তুমি গ্যাপটা বের করতে পারবে। কারণ গ্যাপ না বের করতে পারলে, গ্যাপ কোনটা, ওই যেটা বললাম তুমি যেটা স্টেটমেন্ট আকারে প্রকাশ করেছিলে,
যেটা যেটা হচ্ছে যেটার উপরে ভিত্তি করে তুমি হচ্ছে তারপরের রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিস যেটাই বলো না কেন, যেটা ফ্রেম করবে, যে রিসার্চ গ্যাপের উপরে ভিত্তি করে তোমার হচ্ছে রিসার্চ কোশ্চেন হাইপোথিসিস এটা তুমি ফ্রেম করবে। তাহলে রিসার্চ গ্যাপটা হচ্ছে যে আমি যে ভাবনাটা ভেবেছি বা যে জায়গাটাকে আমি মাথায় রেখে কাজ করছি সেটা সঠিক কিনা, এবং সেই সমস্যাটা কি অ্যাকচুয়ালি সেটাকে আইডেন্টিফাই করাটাই কিন্তু রিসার্চ গ্যাপ, এবং সেটার জন্য তুমি হচ্ছে ওই লিটারেচার রিভিউটা তুমি করতে পারবে। এবার যখন আমার রিসার্চ গ্যাপ বেরিয়ে গেল, রিসার্চ গ্যাপ যে বললাম যে খুব বেশি বড় লেখার দরকার হয় না, ওই স্টেটমেন্ট আকারে তোমার হচ্ছে রিসার্চ গ্যাপ পয়েন্টে যে আগের এখানে এমনই লিখতে হয় যে আগের রিসার্চাররা এই বিষয়টা এই কাজগুলো করে গেছেন, এইগুলো দেখেছেন, এইগুলো পাওয়া গেছে, আমার কাজটি আমি যেটা করতে চাচ্ছি এটা আর কেউ করেনি, ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার রিসার্চ দিস ফ্রম দ্য পয়েন্ট অফ দিস পয়েন্ট। এভাবে তখন তোমাকে হচ্ছে মেনশন করতে হবে যে আমারটা হচ্ছে ইউনিক ফ্রম আদার্স রিসার্চার। তো এটা হলো। এবার এই যে তুমি গ্যাপটা পেলে, এই গ্যাপটার উপরে ভিত্তি করে তুমি হচ্ছে রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস দুটো জায়গা দুটোই মানে এটা খুব ইন্টারেস্টিং এখানে বলেনি যে রিসার্চের ক্ষেত্রে, অনেক রিসার্চের ক্ষেত্রে দেখা যায় মানে সেই প্রপোজাল হোক বা রিপোর্টই হোক, আমি পরে এই জায়গাতে এবার আসবো, তোমরা ধরে নাও আমি প্রপোজাল রিপোর্ট দুটোই একসঙ্গে পড়ে যাচ্ছে, যে যেটাই করি না কেন এইভাবে ধরেই এগোতে হয়। যখন আমরা করছি তখন হচ্ছে রিসার্চ কি বলছি কোশ্চেন আর হাইপোথিসিস, অনেক গবেষণার ক্ষেত্রে দেখা যায় দুটোই থাকে। আবার অনেক গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে রিসার্চ কি বলবো মানে হাইপোথিসিস রয়েছে, রিসার্চ কোশ্চেন নেই। অনেক ক্ষেত্রে রিসার্চ কোশ্চেন থাকে, হাইপোথিসিস থাকে না। অনেক ক্ষেত্রে দুটোই থাকতে পারে। তো এই যে এই বিষয়টা এখানটায় কিন্তু সাধারণত বলা হয় যে এম্পিরিক্যাল কাজে মানে ফিল্ড বেসড কাজে হচ্ছে হাইপোথিসিস থাকার ব্যাপারটা জরুরি। কিন্তু এমন কোনো হার্ড এন্ড বাউন্ড কোনো মানে কোনো রুলস নেই যে হাইপোথিসিস থাকতেই হবে। তুমি হাইপোথিসিস না রেখে রিসার্চ কোশ্চেন ধরেও এগোতে পারো। এবার রিসার্চ কোশ্চেন মানে হচ্ছে যে এবার রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিস হলে আমি তুমি একটা বা দুটো হাইপোথিসিস তুমি রাখলে, একটা বা দুটো হাইপোথিসিস তুমি ফ্রেম করলে স্টেটমেন্ট আকারে যে একটা হাইপোথিসিসের মানে বিষয়টা অনেক বড়, আমি তো এখানে সব ছোট ছোট করে মানে পুরোটাকে টাচ করার চেষ্টা করছি। যে তোমার একটা বলা হয় পূর্ব অনুমান, এবং পূর্ব অনুমান বলতে মানে সাধারণ পূর্ব অনুমান নয়, গবেষণার পূর্ব অনুমান। মানে গবেষণার পূর্ব অনুমান সাধারণ পূর্ব অনুমানের মধ্যে পার্থক্য এটাই, সাধারণ পূর্ব অনুমানের মধ্যে খুব বেশি ডেপথ নাও থাকতে পারে, গবেষণার পূর্ব অনুমান অনেক পরীক্ষা নিরীক্ষা করে নির্দিষ্ট করা হয়। এবার গবেষণার পূর্ব অনুমান এই যে যেটা হচ্ছে হাইপোথিসিস, যার ফলে যেটা হচ্ছে অনেক সময় হাইপোথিসিসটাকে যেটা আমি ধরলাম সেটাকে টেস্ট করা হয়, টেস্ট করে দেখা হয় যে ইট ইজ রাইট অর রং। এবার রং হতে পারে, রাইট হতে পারে, সেটা তোমার ইয়ে রয়েছে, করে তুমি অ্যানালাইসিস করে আসবে। তো এইখানটায় এটা হচ্ছে হাইপোথিসিসের বিষয়। এবার এটা আমি যেটা করি মানে একদম আমি পার্সোনাল আমার কি হচ্ছে, আমি হাইপোথিসিসের জায়গায় চাই। আমি যেটা করি আমার স্কলারদের আমি বলি যে হাইপোথিসিস না রেখে রিসার্চ কোশ্চেন করো। মানে তুমি হচ্ছে গবেষণার প্রশ্ন করো। এবার সেই গবেষণার প্রশ্ন যেমন ওখানে একটা অবজেক্টিভ বলার সময় বলেছিলাম যে কটা রাখবো, চারটা পাঁচটা এরকম, আমি এখানটাও রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রেও বলি যে চারটা পাঁচটা তুমি হচ্ছে কোশ্চেন রাখো, এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু স্পষ্টতা থাকবে যে তুমি কি ইনভেস্টিগেট করতে পারছো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তুমি যখন রিসার্চ কোশ্চেন ফ্রেম করছো তার সঙ্গে যে তুমি রিসার্চ অবজেক্টিভ যে ফ্রেম করেছিলে সেটার সঙ্গে কিন্তু একটা মিল থাকতে হবে। মানে ওখানে একরকম আমি অবজেক্টিভ ধরলাম, আর রিসার্চ কোশ্চেনে আমি তোমার হচ্ছে অন্যরকম আরেক রকমের হচ্ছে প্রশ্ন তৈরি করলাম, তা তো নয়। মানে তোমার হচ্ছে যে রিসার্চ পুরো ব্যাপারটাই প্রপোজাল, যেটা হচ্ছে রিসার্চ প্রপোজালটা একদম টপিক থেকে লাস্ট পয়েন্ট থেকে মনে রাখবো ওয়ান অফ দ্য চার্ট। পিএইচডি যখন করা হয়, এই যে 5 বছর লাগুক বা 6 বছর লাগুক বা 3 বছর লাগুক, 3 বছর আগে হবে না কিছুতেই, 3 বছর থেকে 6 বছর, অনেকে 6 বছরে হয় না, আরো এক্সটেনশন নিতে হয়। এই যে সময়টা লাগুক না কেন পুরোটা কিন্তু তোমার হচ্ছে একটা হচ্ছে জার্নি, মানে প্রথম দিন থেকে শেষের দিন অব্দি কিন্তু একটা জার্নি। ওই যে তুমি টপিক ধরেছিলে, তুমি যখনই যা আলোচনা করবে ওই টপিককে মাথায় রেখে, তোমার সমস্যাকে মাথায় রেখে, তোমার অবজেক্টিভ কে মাথায় রেখে সবটা কিন্তু এগোতে হবে। তারপরে তোমার হচ্ছে রিসার্চ কোশ্চেন তৈরি করতে হবে, এই সবটাই হচ্ছে রিসার্চ কোশ্চেনের মধ্যে সবটা রিফ্লেকশন থাকে।
তাহলে রিসার্চ কোশ্চেন এরকম 1 2 3 4 5 করে তুমি হচ্ছে রিসার্চ কোশ্চেন পড়ে যাও। এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। তাহলে এখানে কি বললাম যে রিসার্চ কোশ্চেন হতে পারে, হাইপোথিসিস হতে পারে, শুধু হাইপোথিসিস দিয়ে গবেষণা হতে পারে, শুধু রিসার্চ কোশ্চেন দিয়ে গবেষণা হতে পারে। অনেকে হাইপোথিসিস রিসার্চ কোশ্চেন দুটোই রাখতে পারে, কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতার এখানে জায়গা নেই। তবে আমার যেটা আমি বললাম যে রিসার্চ, আমি সাধারণত আমি যাদেরকে কাজ করি তাদেরকে রিসার্চ কোশ্চেনের কথাই রাখবো। নেক্সট পয়েন্ট হচ্ছে আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয়, যে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা হচ্ছে তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলা হয়। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে তুমি যে রিসার্চটি করছো, রিসার্চটি করার জন্য কি থিওরি তুমি ব্যবহার, যেটা বললাম যে প্রথমে আমি বলেছিলাম যে দেখবে প্রত্যেকটা সাবজেক্টেরই দুটো বিষয় থাকে, একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পার্ট। এবং যেটা হচ্ছে খুব মজার ব্যাপারটা হচ্ছে যে থিওরি তখনই হচ্ছে বাস্তবতা পায় যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যে থিওরি শুধু তুমি জানো, তার যদি অ্যাপ্লিকেশন না জানো কোনো লাভ নেই। তাহলে থিওরি বাস্তবতা মানে অ্যাপ্লিকেশন। আবার অ্যাপ্লিকেশনকে আমি যদি থিওরি না জানি তাহলে কি অ্যাপ্লাই করবো? তো সেই জন্য হচ্ছে থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে মানে একটা বিষয়ের ব্যবহারিক দিক এবং তাত্ত্বিক দিক দুটার মধ্যে কিন্তু ভীষণ ভীষণ গভীর সম্পর্ক বা নিবিড় সম্পর্ক রয়েছে, আমরা বলতে পারি। এই জন্য হচ্ছে যে তুমি যখন কোনো একটা গবেষণা করছো, সেই গবেষণাটা কি ধরনের তাত্ত্বিক কাঠামো আমি নেব, কোন তাত্ত্বিক কাঠামো দিয়ে আমি আলোচনা করব। এরকম প্রচুর তাত্ত্বিক কাঠামো আছে। ধরো মনে করো আমি ধরে নিলাম যে আমি অমর্ত্য সেনের কথা বললাম। অমর্ত্য সেনের যেটা হচ্ছে যে কনসেপ্টটা ধরো রয়েছে যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, উনি যেটা বলেছেন, উনি উনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে উনি আলোচনা করেছেন, একটা থিওরিটিক্যাল জায়গায় উনি ডেভেলপ করেছেন ক্যাপাবিলিটি। এবার আমি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়ে আমি ধরো মনে করো আমি গবেষণা করার ক্ষেত্রে আমি কোনো তোমার ধরো এম্পাওয়ারমেন্ট মাপতে গেলাম, বা তোমার ধরো এরকম হচ্ছে কারো ক্যাপাসিটি মাপতে গেলাম, তখন আমি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিতে পারি। এরকম দেখবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কেউ ধরো কাজ করতে গেলে এম্পাওয়ারমেন্টের প্রচুর তত্ত্ব আছে, তাত্ত্বিক অনেকগুলো ইয়ে আছে। যেমন আমি এখানে অমর্ত্য সেনকে ধরতে পারি, অমর্ত্য সেনকে না ধরে আরো অনেক নাম আছে, আমি সব নাম এখানে বলছি না, লিন্ডা মাইন্স আছে, এরকম প্রচুর আছে। তাদের কিছু তাত্ত্বিক কাঠামো আছে, তুমি সেই তত্ত্ব দিয়ে তুমি আলোচনা করতে পারো। তুমি যে কোনো ইন্টারন্যাশনাল রিলেশন যদি হয়, দেখবে ইন্টারন্যাশনাল রিলেশনের অনেক তাত্ত্বিক অনেকগুলো, রিয়েলিজম, নিউরিয়ালিজম, এরকম প্রচুর। মানে আমি ইন্টারন্যাশনাল রিলেশনের নই, আমি যার ফলে খুব প্র্যাকটিক্যাল করে বলতে পারছি না, জাস্ট বোঝার জন্য বলছি যে ওখানে প্রচুর তোমার হচ্ছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চেরই নির্দিষ্ট কিছু তাত্ত্বিক কাঠামো আছে। তুমি যখন তোমার গবেষণা করতে যাচ্ছ, তখন তোমাকে কোনো একটা তাত্ত্বিক কাঠামোকে ফলো করে, আমি বলছি না কোনো ব্যক্তিকে বা সায়েন্টিস্টকে ফলো করে, তার যে তাত্ত্বিক যে তত্ত্বটা দিয়ে গেছে সেই তত্ত্বটাকে তুমি হচ্ছে অবলম্বন করে, তত্ত্বটা হচ্ছে তোমার হচ্ছে কি বলবো বলো তো, তোমার হচ্ছে একটা অবলম্বন বা একটা রাস্তা। এটাকে তুমি ধরে তুমি তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যখন কেউ পিএইচডির জন্য ইন্টারভিউ দিতে যায় ছেলে মেয়েরা, তখন অনেক কিছু বললো, অনেক কিছু এই করব অনেক কিছু বলা হয়। যদি জিজ্ঞেস করা হয় যে তোমার তাত্ত্বিক কাঠামো কি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, যারা আমরা অধ্যাপনায় যুক্ত, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি কি তাত্ত্বিক কাঠামো নিচ্ছ, তো তোমার তোমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে তুমি কি কনসেপ্ট নিয়ে, কোন কনসেপ্টে দিয়ে তুমি এটা বিচার বিশ্লেষণ করতে যাচ্ছ। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি এই ক্ষেত্রে 90% মানে ইচ্ছুক গবেষকরা যারা গবেষণা করতে যাচ্ছে, তারা জানে না যে আমি এখানে অ্যাকচুয়ালি কি প্রশ্ন করা হচ্ছে। সুতরাং কিন্তু কোনো থিওরি ছাড়া কোনো হচ্ছে তোমার হচ্ছে কোনো গবেষণা হতে পারে না। কোনো মানে তোমার হচ্ছে ব্যবহারিক দিক সবসময় তাত্ত্বিক থেকেই ব্যবহারিক দিকে, তত্ত্বেরই হচ্ছে ব্যবহারিক জায়গাটা থাকবে। তো এই জন্য হচ্ছে যে তখন তোমাকে একটা তাত্ত্বিক কাঠামো, যে আমি আমার এই গবেষণা করতে গিয়ে আমি ওনার কোনো একজন সায়েন্টিস্টের তার এই তত্ত্বটাকে নিয়েছি, তাত্ত্বিক কাঠামো নিয়েছি, এবং তার তাত্ত্বিক কাঠামোয় তিনি কি বলেছেন তুমি সেখানে সেটা বিস্তারিত আলোচনা করে তোমার জায়গায় তুমি আসতে পারো। এটা হলো তাত্ত্বিক দিক। এরপরে আসি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, যেটা হচ্ছে ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি এবার বলতেই পারি যে আমরা তো পুরোটাই রিসার্চ ম্যাথোডোলজি, হ্যাঁ পুরোটাই আমরা রিসার্চ ম্যাথোডোলজি নিতে করছি, সবটাই রিসার্চ ম্যাথোডোলজি। কিন্তু মজাটা হচ্ছে যে আমি যখন একটা রিসার্চ প্রপোজাল তৈরি করব,
বা আমি যখন কোনো রিপোর্ট রাইট করবো, বা আমি যখন কোনো একটা আর্টিকেল লিখবো, পেপার লিখবো, তাতে কিন্তু আমার মেথোডোলজি বলতে হবে। যে আমি ধরে নেওয়া হলো যে আমি এমন একটা করছি যে ইম্প্যাক্ট অফ, দেখা গেল যে ধরো করলাম যে ইম্প্যাক্ট অফ কন্যাশ্রী প্রকল্প অন স্কুল গোয়িং গার্ল চিলড্রেন, তারপরে হচ্ছে দিয়ে এটা আমার টপিক, তারপরে হচ্ছে কোলন দিয়ে আমি তো দিলাম যে কেস স্টাডি অফ, দেখা গেল যে পশ্চিমবঙ্গে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের স্কিম, পশ্চিমবঙ্গে দুটো জেলা বা একটা জেলা বা কিছু একটা আমি রাখলাম, একটা নির্দিষ্ট সময় রাখলাম। তাহলে আমার কি হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্প আমার এখানে বিষয়। তাহলে এবার কন্যাশ্রী প্রকল্প তুমি কিভাবে কাজ করে, কাজটা কি করে করছো, ম্যাথোলজি হচ্ছে তোমাকে সেটা ডিফাইন করছে যে তুমি কি ওয়েতে তুমি হচ্ছে সিলেকশন করছো। মানে তোমার এখানে ম্যাথোলজি বলে এখানে তখন তোমার তোমার পপুলেশন কি, মানে তোমার কতটা ইউনিভার্স কতটা ছিল, সেটা ইউনিভার্স মানে হচ্ছে যে পপুলেশন কতটা এরিয়া তুমি দেখতে চাইছো। তখন ওই যে যেটা বললাম যে আমি যে পশ্চিমবঙ্গে তো আমার অনেকগুলো জেলা রয়েছে, তার থেকে আমি হয়তো দুটো জেলা আমি নিলাম। এবার দুটো জেলা থেকে দেখো, দুটো জেলাতে তো প্রচুর কি বলবো স্কুল রয়েছে, প্রচুর স্কুল গোয়িং গার্ল চাইল্ড রয়েছে, প্রচুর মেয়েরা হচ্ছে কন্যাশ্রী পাচ্ছে। তাহলে আমি কি করে এতটাকে আমি কি করে করবো, তাহলে সেখানটা তখন আমরা স্যাম্পলিং বলা হয়। স্যাম্পলিং করে তুমি হয়তো দেখা গেলো যে আমি প্রথমে বললে যে আমি দুটো জেলা নিলাম, হয়তো নদিয়া আর হচ্ছে মালদা, দুটো জেলা নিলাম, কথার কথা আমি বলছি এটা, মানে মেবি এটা মাথায় এলো বলে বললাম, দুটো জেলা নিলাম। তাহলে এবার তখন আমাকে দেখতে হবে যে মালদায় কটা ব্লক আছে, নদিয়ায় কটা ব্লক আছে। তাহলে কারণ মালদাও অনেক এত ওই যে যেটা বললাম এতগুলো স্কুল, এতগুলো বাচ্চা, এতগুলোই আমি করতে পারবো না। তাহলে আমি ওখানে ব্লক, দেখা গেল যে ওখানে আমি জানি না যে বলছেন, ধরে নিলাম যে ওখানে এক্স ব্লক আছে, আর ইয়েতে হচ্ছে নদিয়াতে ওয়াই ব্লক আছে। তাহলে তারপরে ধরো আমরা এক্স ধরে নিলাম যে একটা, মানে ব্যাপারটা যদি আমরা সংখ্যায় নিয়ে আসি যে কোনো জায়গায় 20টা আছে, কোনো জায়গায় 30টা আছে, তাহলে সেখানে তখন তোমার ওই ওই জায়গাটাতে স্যাম্পলিং করে আসতে হবে যে কত পার্সেন্ট। সবসময় মাথায় রাখতে হবে যে আমরা 10% স্যাম্পলিং করাটা উচিত। তো খুব রিসেন্টলি যেটা বলা হয় যে 10%-এর জায়গায় 5% অফ দি অ্যাকসেপ্টেবল। তার মানে হচ্ছে তোমার হচ্ছে যত তোমার এরিয়া, যে তুমি এরিয়াটা ধরছো তার হচ্ছে তুমি মিনিমাম 5% তুমি স্যাম্পলিং করে আসো। তাহলে তুমি তুমি ধরো ব্লক, ধরে নাও আমি 10% ব্লক, ব্লকে তো যেহেতু সংখ্যাটা ধরো 20টার থেকে আমি 10%, তাহলে আমার কটা হলো, দুটো ব্লক হলো, দেখা গেলো ওখানে দুটো ব্লক, 4টা ব্লকে চলে আসলো। এবার তারপরে তুমি আরো নিচে চলে আসো, সেখান থেকে হয়তো আমি দেখা গেলো যে এমন হতে পারে যে আমি ওই ব্লকে কতগুলো এবার স্কুল আছে, এই ব্লকে কটা স্কুল, ওই ব্লকে কটা স্কুল, টোটাল যে স্কুল হলো তার তুমি 10% ধরে sample করো। আরো অনেক প্যারামিটার থাকতে পারে। মানে আমি এগুলো বলছি যে এইভাবে এইভাবে এই যে আমি মেথডে আমি এলাম, এই মেথড এইটাকে বলা হচ্ছে ম্যাথোলজি। যে তুমি হচ্ছে যে কোনো এক যে গবেষণাটা আমরা করছি, সেই গবেষণাটা আমি কিভাবে করছি। অনেক যে হতে পারে যেটা বললাম যে কোনো কাজ এক্সপেরিমেন্টাল হতে পারে, কোনো কাজ পুরো হচ্ছে মানে কোনোটা কোয়ালিটেটিভ হতে পারে, কোনোটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হতে পারে, কোনোটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোর মিশ্রণ হতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজগুলো এখন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভের মিশ্রণ থাকে। সেখানটায় তাহলে এই যে ডেটা, এইভাবে ডেটা আমরা করতে পারি। তাহলে দু রকমের ডেটা হতে পারে। আমরা বলি যে যেগুলো হচ্ছে কিছু থাকে প্রাইমারি ডেটা, মানে যেগুলো যে এই ফিল্ডের থেকে যেগুলো পাবো, মানে আমি ইন্টারভিউ করে অন্যান্য পদ্ধতিতে যেগুলো পাবো সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি ডেটা। আবার কিছু আছে যেগুলো ধরো বইপত্র করে, যেমন লিটারেচার রিভিউর কথা বললাম, লিটারেচার রিভিউ হচ্ছে সেকেন্ডারি ডেটা। তাহলে আমার একটা গবেষণা করতে গেলে প্রাইমারি ডেটাও লাগে, সেকেন্ডারি ডেটাও লাগে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই হয়তো এরকম বলে যে না আমার তো কাজে থিওরিটিক্যাল কাজ হচ্ছে, আমার তো প্রাইমারি ডেটার দরকার। এবার প্রাইমারি ডেটার ডেফিনেশনটা এমন খুব ইন্টারেস্টিং যে যদি তুমি ধরো কোনো ওয়েবসাইট থেকে তুমি কোনো একটা তথ্য নিলে, সেই ওয়েবসাইট ধরো মনে করো আমি সেন্সাস রিপোর্ট, আমাদের রেজিস্টার অফ ইন্ডিয়া তারা সেন্সাস রিপোর্ট বের করেন, তাদের ওয়েবসাইট থেকে যদি তুমি ডেটা নাও, সে যদি লক্ষ জনেও নিয়ে থাকে, সেটা প্রাইমারি ডেটা। এরকম প্রচুর আছে যে বেশি, মানে মোট কথা হচ্ছে যে ডেটাটা মানে কোথাও ব্যবহার হয়নি, র আকারে যে ডাটাটা থাকে, মানে প্রাথমিক পর্যায়ে যে ডাটাটা থাকে, সেই ডাটাটা হচ্ছে তোমার প্রাথমিক ডাটা বা হচ্ছে প্রাইমারি ডাটা বলা হয়। তাহলে সেই ডাটাটা তোমার যদি ধরো নিউজ পেপারে একটা লেখা বের হলো যে উনি কেউ একজন প্রথম লিখেছে, এর আগে কেউ লিখেননি,
তথ্যগুলো দিয়ে। তো সেটা প্রাইমারি ডেটা। তো যার ফলে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখন হচ্ছে প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা যে কোনো গবেষণার ক্ষেত্রে দুটো রকমেরই ডেটা কিন্তু লেগে থাকে। তো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে ওই বিশ্লেষণগুলো তোমাকে হচ্ছে ম্যাথোডোলজিতে বলতে হয় যে আমি কিভাবে কিভাবে আমার এই গবেষণাটি করবো। মানে যদি প্রপোজাল হয় তাহলে আমাকে বলতে হবে যে আমি এইভাবে এইভাবে আমি এইগুলো কালেক্ট করবো, এইভাবে এই কালেক্ট করবো, আমি এতগুলো স্যাম্পল করবো, এতগুলো এই করবো, এবং প্রত্যেকটা পিছনে লজিক থাকা উচিত। আর যদি রিপোর্টে আমরা লিখি তখন বলবো আমরা করেছি, এতগুলো তথ্য আমরা নিয়েছি, এতগুলো আমরা সিলেক্ট করেছিলাম, এই পদ্ধতিতে সিলেক্ট করেছি, আমার কাজটার এই নেচার, আমার এই ব্যাপারে এইভাবে আমাকে আসতে হবে। তাহলে এই ম্যাথোডোলজিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তাহলে আমি কিন্তু খুব জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি, কারণ অনেক সময় 45 মিনিট হয়ে গেছে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রেফারেন্সিং করা। রেফারেন্সিং মানে এগুলো সবগুলো এক একটার জন্য এক একটা ক্লাস হওয়া উচিত আর কি। মানে এক একটা ক্লাস, একটা ক্লাসও হয় না। জাস্ট আমি বলছি যে একটা প্রপোজালের যে জায়গাগুলোতে রেফারেন্স, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা যখন কোথাও লেখা পাঠাই, জার্নালে, ভালো জার্নাল যেগুলো স্ট্যান্ডার্ড জার্নালে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষজনের বলতে বলছি গবেষকদের লেখা প্রথম নাকচ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে রেফারেন্সিং ঠিক না হওয়া। রেফারেন্সিংটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। রেফারেন্সিং কি? রেফারেন্সিং হচ্ছে যে আমরা ওই যে বললাম সেকেন্ডারি ডেটা পড়লাম, সেকেন্ডারি তথ্যগুলো পড়লাম, সেইগুলো তো কারো না কারোর থেকে পড়ছি, তাহলে তাদেরকে স্মরণ করা, তার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে রেফারেন্সিং। মানে তাদের অনুসরণ করা। মানে আমি কোনো একটা জায়গা থেকে আমি যদি কাউকে আমি আহ ধরে, মানে কারো উপরে ডিপেন্ড করে যদি আমি আর্গুমেন্ট প্রতিষ্ঠিত করতে চাই, কারো কাছ থেকে যদি আমি একটা লাইন কোটেশনের মধ্যে রাখতে চাই, মানে এইভাবে যখন আমরা করবো তখন তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি রেফারেন্সিং। রেফারেন্সিং এর দু রকম, একটা টেক্সট রেফারেন্সিং, আবার হচ্ছে তোমার হচ্ছে মানে ইন টেক্সটে থাকে, আর একটা হচ্ছে টেক্সটের বাইরে থাকে। তার মধ্যে অনেকগুলো ফোর্থ নোট থাকে, এন্ড নোট থাকে, এগুলো মানে বিস্তারিত মানে অন্যান্য ক্লাসে আলোচনা হবে, এটাই আমি ধরে নেব। কিন্তু এরকম যে রেফারেন্সিং এর টেক্সট রেফারেন্সিং একরকম হয়, মানে ইন টেক্সটে যেগুলো থাকে আহ, তার এক ধরনের প্যাটার্ন হয়। তারপরে হচ্ছে যে এন্ড নোট একটা নিয়ম আছে, ফুট নোট হলে একটা নিয়ম আছে, আবার হচ্ছে তোমার সবার শেষে হচ্ছে একটা বিবলিওগ্রাফি থাকে। এই প্রত্যেকটাই কিন্তু যেমন প্রত্যেকটাই কতগুলো নিয়ম মেনে চলে, নিয়মের বাইরে কিন্তু যাবে না। কিন্তু একটু খুব খুব দরকারি একটা পয়েন্ট হচ্ছে রেফারেন্সিং করা। এটা কিন্তু আমি প্রপোজাল করলেও আমাকে রেফারেন্সিং দিতে হবে, আমি যদি একটা পেপার লিখি সেখানে রেফারেন্সিং দিতে হবে, আমি পিএইচডি থিসিস লিখলেও আমাকে রেফারেন্স দিতে হবে, বইয়ের চ্যাপ্টার লিখলেও রেফারেন্স করতে হবে, আমি যদি তোমার হচ্ছে রিপোর্ট শেষে যেটা বলে পিএইচডি থিসিস জমা দিই সেখানে রেফারেন্স দেবো। উইদাউট রেফারেন্স যেটা হয় প্ল্যাগারিজম হয়। ওটা বললে অনেক বড় ব্যাপার, যে এখানে বলে শেষ করা সম্ভব নয়, কারণ ওর জন্য আলাদা কয়েকটা ক্লাস হওয়া উচিত। মানে আহ, মোট কথা একদম চুরি করা, মানে বিদ্যা চুরির ব্যাপারটা। প্লাগারিজম মানে বিদ্যা চুরি করা। তুমি যদি রেফারেন্সিং ঠিকঠাক করো তাহলে তুমি চুরি করছো না। তো আমাদের দেশের নিয়ম হচ্ছে, ইউজিসির স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে, যেটা হচ্ছে 10% অব্দি তোমার লেখার সঙ্গে অন্যের লেখার সিমিলারিটিস থাকতে পারে। 10%-এর বেশি হলে সেটা অ্যাকসেপ্টেড নয়। যদি 10% অব্দি হচ্ছে কনসিডারেবল, 10%-এর বেশি হলে কনসিডারেবল। যাক, এটুকুন বলে করছি। আর এছাড়া এবার ধরো এইটা কিন্তু পুরো একটা স্ট্রাকচারের কথা বলছি। আর কি কি এবার ধরো এই যে এইগুলো আমি আমি যদি একটা প্রপোজাল লিখি, আমার প্রপোজালের মধ্যে, রিসার্চ প্রপোজালের মধ্যে এই প্রত্যেকটা পয়েন্ট, যে যে পয়েন্টগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট মাথায় রেখে কিন্তু আমাকে লিখতে হবে। আবার যখন আমি রিসার্চ রিপোর্ট লিখবো সেখানেও কিন্তু মানে রিপোর্ট যেটা বললাম এন্ডে, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু থাকবে। প্রপোজালটা যেটা হচ্ছে আমি করব, আর রিপোর্টটা যেটা হচ্ছে আমি করেছি। এই এই হচ্ছে তোমার হচ্ছে ব্যাপার। এখানে আরেকটুকুন বলি, যে যে আমি করব যেটা বারবার বলছি, রিসার্চের ক্ষেত্রে সবসময় কিন্তু হচ্ছে থার্ড জেন্ডার হিসেবে লেখা উচিত। মানে সরি, থার্ড জেন্ডার, সরি জেন্ডার নয়, মানে তোমার থার্ড পার্সন, ভেরি সরি, বারবার কথা বলতে বলতে ওটা বলে ফেললাম। যে এইখানটা হচ্ছে মানে তোমার যেমন দ্য রিসার্চ, মানে কখনো যে আইসে বা আমি বলছি এরকম নয়, মানে আমি বলছি নয়, ওখানটা হচ্ছে যে গবেষকের মত অনুযায়ী, গবেষকের বক্তব্য অনুযায়ী আমি করছি। কিন্তু আমাকে সবসময় রিসার্চের নিয়ম হচ্ছে যে গবেষক, মানে গবেষক শব্দটা ব্যবহার করা, যে গবেষক এই বলছেন, এই গবেষক এই বলছেন, গবেষক এই বলছেন, এইভাবে তুমি বারবার আমরা লিখে থাকি। কখনো হচ্ছে নিজের আমি বলছি সেই কথাটা আমরা
বলি না। তাহলে এইটা একটা গেল। আর যেটা এইখানটায় এই স্ট্রাকচারের মধ্যে যেটা হচ্ছে যে আমরা এই যে বললাম ম্যাথোডোলজির কথা বললাম, ম্যাথোডোলজি দিয়ে আমরা এই তথ্য তুলে আনবো এই আনবো। এবার যেটা হচ্ছে যে তথ্য তুলে আনার পর যেটা হচ্ছে যে এই পুরো ফরম্যাটের মধ্যে থাকবে যে তথ্যগুলোকে অ্যানালাইসিস করতে হবে, সে সেকেন্ডারি হোক প্রাইমারি অ্যানালাইসিস করে তারপরে যেটা হচ্ছে যে তোমার রেজাল্ট তোমাকে আসবে, মানে ফাইন্ডিংস তোমার আসবে, তুমি যে এতদিন পড়াশোনা করলে এত গবেষণা করলে তুমি কি পেলে সেগুলো তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে যে শুধুমাত্র যে ধরো মানে আমি একটা গবেষণা করতে গিয়ে কোনো সমস্যা কিন্তু কোনো সন্ধান পেলাম, তো শুধুমাত্র সমস্যাগুলোকে নির্দিষ্ট করে রাখলেই হবে না, যে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সেই সমস্যার সমাধানের পথটাকে কিন্তু তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে। সেই জন্য হচ্ছে যে তার রিকমেন্ডেশন কি থাকবে তোমার সেই সমস্যার সমাধানের জন্য, এবং একটা কনক্লুশন। কনক্লুশন তো হয় না গবেষণার, কখনো কনক্লুশন হয় না, মানে তুমি শেষ কথা সেরকম হয় না। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে তো হয়ই না। সোশ্যাল সায়েন্স ভেরি ইন্টারেস্টিং জায়গা, যেখানটায় হচ্ছে যে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। কিন্তু হচ্ছে তবু যেটা হচ্ছে যে আমার ভিউতে আমি এটা এখানে শেষ করছি যে এরকম এই আমি পেলাম, এই পেলাম এই পেলাম। এবং হচ্ছে যে প্রত্যেকটা এই যে যদি ধরো তুমি যে কাজটি করছো তুমি শেষ করতে পারলে তা নয়, গবেষণা করতে গিয়ে দেখা যায় যে আমি এই জায়গাগুলো করতে পারলাম, আরো ওই জায়গাগুলো কাজ করার বাকি আছে, সেটাও কিন্তু উল্লেখ করতে হয় যে এই জায়গাগুলোতে এখনো কাজ করার সুযোগ রয়েছে, যেগুলো আমি আমার এই কাজে ধরতে পারি। এভাবে তোমার হচ্ছে একটা কাজ শেষ করতে হয়, মানে ওটাকে লিমিটেশন আর কি, গবেষণার কিছু কিছু লিমিটেশনটা উল্লেখ করতে হয় যে আমি কি কোথায় কোথায় সমস্যা ফেস করেছি, কোথায় কোথায় কি হয়েছে, সেটাই সবগুলোই কি উল্লেখ করতে হয়। তো এইটা মোটামুটি হচ্ছে তোমার হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল এমন হওয়া উচিত। মানে আমি যে পয়েন্ট ধরে ধরে বলেছি যে একটা রিসার্চ প্রপোজাল আমরা যখন রেডি করব, আমাদের রিসার্চ প্রপোজালের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট ধরে পয়েন্ট ভিত্তিক আমার আলোচনা হওয়া উচিত। এবং যদি আমি সেটা যেটা বললাম, আমি প্রথম বলে শুরু করেছিলাম, পেপার হোক, বুক চ্যাপ্টার হোক বা যাই হোক, এই পয়েন্ট ধরে ধরেই কিন্তু আলোচনা হবে। এবং যদি রিপোর্ট হয়, রিপোর্টেও কিন্তু এই পয়েন্ট গুলোই কিন্তু থাকবে। শুধু যে যেটা বললাম প্রপোজাল হচ্ছে আগে আমি কাজ করিনি, কাজ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, আমি এইগুলো করব ধরে নিয়েছি। আর রিপোর্টটা হচ্ছে আমি কাজ করে ফেলেছি, আমি এই পেয়েছি, এই বিষয় আমার হয়েছে, সেগুলো আমি এখানে আলোচনা করব। দুটোর মধ্যে পয়েন্টের দিক থেকে কিন্তু খুব পয়েন্ট দ্যাট মিনস আমি বলছি যে যে বিষয় ভিত্তিক আমি আলোচনাগুলো করব, যে পয়েন্ট ভিত্তিক যে আমি আলোচনা করব, সেইগুলো কিন্তু মোর ওর লেস হচ্ছে দুটোর মধ্যেই সমান থাকে। আহ এই বলে এখানে আমি শেষ করছি। তারপরে আর যখন প্রশ্ন, এই সেশন নিশ্চয়ই থাকবে আশা করি, প্রকাশ রয়েছে এবং অন্যান্যরা আরো রয়েছে প্রশ্ন সেশনে, প্রশ্ন উত্তরে যদি প্রশ্ন আসে আমি চেষ্টা করব আমার মতো করে বলার। শুধু প্রশ্ন নয়, পরামর্শ যদি থাকে, আমার বলার যে যে সবটাই তো বলা যায় না, মানে খামতি, যে যে জায়গাগুলো খামতি থাকে সবটা জায়গা নিয়েই আলোচনা হবে, সেটা আশা করি। এখানে আমি থামছি। 50-53 মিনিট হয়েছে। এবার বাকিটা প্রকাশের হাতে ছেড়ে দিলাম। উম, তাহলে সবাইকে ধন্যবাদ বলে আমি এখানে থামছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমার একটা এখানে প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে অনেক রিসার্চ স্কলার যারা রিসার্চ করে তারা মোটামুটি সব তথ্য সবকিছুই জোগাড় করে নেয়। কিন্তু মানে যারা নতুন আরকি তারা মানে তথ্য জোগাড় করার পরেও ঠিকঠাক ওরা মানে বুঝতে পারে না যে আমি কিভাবে এটাকে মানে লিখবো বা কোথায় জিনিস এগুলো দিতে হবে আমার তথ্যগুলো। তো সেক্ষেত্রে তাদের কি বলা উচিত বা কি করা উচিত তাদেরকে? এটা নিয়ে যদি একটু বলতেন। এবার হ্যাঁ, হ্যাঁ প্রকাশ, তো এইটার উত্তরে যেটা বলবো যে ওই যেটা বললাম যে আমরা কি করতে যাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। যে আমরা ধরো পেপার তৈরি করছি, না আমি হচ্ছে তোমার হচ্ছে থিসিসের জন্য কাজ করছি, সেটা প্রথমত স্পষ্টতা থাকা দরকার। এক দুটাতে দু রকমের হয়। যদি পেপারের বিষয় হয় যে আমি ধরো একটা আর্টিকেল লিখবো, সেই আর্টিকেলে কিন্তু তোমার হচ্ছে সবসময় মাথায় রাখতে হয় যে যে জার্নালের জন্য আমি রেডি হচ্ছি, প্রত্যেকটা জার্নালের নির্দিষ্ট কতগুলো নিয়ম থাকে। হ্যাঁ, মানে ধরো অনেকগুলো জার্নালে এরকম প্যাটার্ন থাকে যে প্রথমে ধরো ফাইন্ডিং, মানে sorry, প্রথমে হয়তো বলবে যে একটা জায়গাতে ডেটা অ্যানালাইসিস দেখান, তারপরে রেজাল্ট দেখান, তারপরে ফাইন্ডিং দেখান।
তাহলে তোমাকে যে ডেটা অ্যানালাইসিস যেখানটায় দেখান বলবে, সেখানটায় কিন্তু তোমার হচ্ছে যে তথ্যগুলো তুমি পেয়েছো সেই তথ্যগুলোকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এবার অ্যানালাইসিসের বিভিন্ন পদ্ধতি আছে, ওই যেটা বললাম যে আমাদের কাজগুলো এমন হয় যে যদি আমি মিক্স মেথডে করি, তো এখানে একটা হতে পারে যে আমরা কি করতে পারি, যে আমি বলছি যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা, আমি এখানে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রয়েছে, অন্যান্য বিষয়ের যারা রয়েছে, সোশ্যাল সায়েন্সের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ইউজ কিন্তু এখন ভীষণভাবে স্ট্যাটিস্টিক্স এর ইউজ বেড়েছে, মানে বেসিক স্ট্যাটিস্টিক্স আমাকে জানতে হবে। মোট কথা আমাকে একটা টেবিল করতে হবে, আমাকে পাই চার্ট করতে হতে পারে, আমাকে তোমার ধরো মানে এই ধরনের কিছু চার্ট টেবিল এই সমস্ত গুলো আমাদের করতে হতে পারে, তাহলে করতে হবে। তাহলে সেখানটায় বেসিক স্ট্যাটিস্টিক্যাল টুলস আমরা ব্যবহার করে সেগুলো করতে পারি। আরো যদি এখন তো তোমার এসপিএস বা বিভিন্ন রকমের সফটওয়্যার বেরিয়ে গেছে, যেগুলো কাজ শিখে নিলে আরো গভীরে গিয়ে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু তথ্য অ্যানালাইসিস করা যায়। ইকোনমিক্স এর যেমন পরে আর কি অনেকটা বেশি ডেপথে গিয়ে ওরা মানে ওই কি বলবো সংখ্যা ভিত্তিক মানে মানে সরি মানে কোয়ান্টিটেটিভ কাজগুলো ওরা করে থাকে। তো আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এইভাবে, আমি সাধারণত যেমন আমার ছেলে মেয়েদের বলে থাকি যে তোমরা বিশেষ করে টেবিল করবে, ডায়াগ্রাম করবে, পাই চার্ট করবে, এগুলো করে তারপরে সেইটার বিস্তারিত তথ্যটা নিচে যখন টেবিল করছো তার তলায় সেটা বর্ণনা করো, আলোচনা করো যে তুমি কি পেয়েছো, কত শতাংশ কি হয়েছে সেটা তুমি আবার বাক্যের মধ্যেও সেটা থাকে। সেইভাবে ধরো সেটা এখানটা অ্যানালাইসিস হলো। এবার অ্যানালাইসিস হওয়ার পরে যেটা হচ্ছে যে ফাইন্ডিংস গুলো সেখান থেকে ড্র করা, যে আমি যখন অ্যানালাইসিস করলাম যে আমি যা এই তথ্য পেলাম, এই পেলাম, এবার তারপরে কিন্তু তুমি নিজেই দেখতে পাবে যে ওখানে কিছু কোনো ফাইন্ডিংস তৈরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোথাও দেখা গেল যে কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হতে প্রবলেম হচ্ছে, তার হয়তো দেখা গেল যে কিছু হয়তো কোথাও দেখা যাচ্ছে যে কর্মীর অভাব, কোথাও দেখা যাচ্ছে যে একটা মানে কি বলবো মানে ব্যুরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল এই ইস্যুগুলো, বিভিন্ন রকম ইস্যুগুলো চলে আসছে, সেগুলো তখন তুমি পরপর হচ্ছে পয়েন্ট আউট করো যে এগুলো পাচ্ছে। তো এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রজেক্টের ফলে হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 70 জন আমি পাচ্ছি যে তারা তাদের উন্নতি হয়েছে, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, তারা পাবলিক সার্ভিসে সুযোগ নিতে পারছিল, তাহলে বুঝতে পারবো যে তাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, তখন তোমার সিকিউরিটি। এইভাবে তোমার হচ্ছে ফাইন্ডিংস গুলো আইডেন্টিফাই করতে হবে। এবার ফাইন্ডিংস এর মধ্যে পজিটিভ নেগেটিভ সবটাই থাকবে, মানে ভালো গুলো থাকবে, খারাপ গুলো থাকবে। এবার তারপরে যেটা হচ্ছে রিকমেন্ডেশন, এটা হচ্ছে রেজাল্টের বা ফাইন্ডিংস এর যেটা হয়। তারপরে তুমি রিকমেন্ডেশনের ক্ষেত্রে যে খারাপ দিকগুলো থাকবে সেগুলো যে কিভাবে ওভারকাম করা যায় সেগুলো আলোচনা করে তুমি শেষ করবে, শেষে মূল্যায়ন যেমন দেয় সেটা তুমি করবে। আর থিসিসের ক্ষেত্রে হলে তো থিসিসের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারাইজেশনের ব্যাপার থাকে, যে আমি যখন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি তাহলে প্রথম কতগুলো চ্যাপ্টার ধরে ধরে যে আমি এই চ্যাপ্টারে, ধরো যেটা বললাম তত্ত্বের কথা আমি বলেছিলাম, গবেষক পিএইচডি গবেষণার ক্ষেত্রে একটা ধরো চ্যাপ্টারই প্রায় সব জায়গাতেই থাকে যে তাত্ত্বিক কাঠামোটা, যে তুমি কিভাবে কোন তথ্য বা কি তথ্য এই বিষয়ে কি কি তাত্ত্বিক কাঠামো রয়েছে সেগুলো আলোচনা করো। তাহলে কোথাও আমি একটা চ্যাপ্টারে তাত্ত্বিক কাঠামো আলোচনা করলাম, আরেকটা চ্যাপ্টারে তার অন্য দিক একটা আলোচনা করলাম। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ধরো কোনো একটা চ্যাপ্টারে প্রোফাইল ডেমোগ্রাফি সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে আমি তোমার ফিল্ডের থেকে যা পেলাম সেটা হচ্ছে একটা চ্যাপ্টারে হচ্ছে ফিল্ডের তথ্যগুলোকে অ্যানালাইসিস করে, যেমন বললাম আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেবিল ডায়াগ্রাম বিভিন্ন ভাবে করে বিভিন্ন ইস্যু ধরে ধরে আমি যে অবজেক্টিভ ধরেছিলাম, আমার যে রিসার্চ কোশ্চেন ছিল সেইগুলোকে মাথায় রেখে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম। তারপরে সেটার থেকে ফাইন্ডিংস গুলো তার থেকে মূল্যায়ন আসবে, এইভাবে অ্যারেঞ্জ করা হয়। ধন্যবাদ স্যার। পরবর্তী হ্যাঁ, প্রশ্ন বাপ্পা মাহান্ত করেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিসার্চ কোশ্চেন্স অ্যান্ড রিসার্চ অবজেক্টিভস? তার দ্বিতীয় প্রশ্ন, রিসার্চ থিসিসকে সবসময় প্লেগারিজম থেকে বাঁচানোর জন্য কি কি বিষয় মেনে চলা উচিত? আচ্ছা বেশ। প্রথমেরটার উত্তরে বলি যে আমি আলোচনা করার সময় বলেছিলাম যে রিসার্চ কোশ্চেন আর হচ্ছে আরেকটা কি বলো, রিসার্চ কোশ্চেন আর হচ্ছে রিসার্চ অবজেক্টিভ, দুটোর মধ্যে যোগসূত্রতা আছে, কিন্তু দুটো এক জিনিস নয়। অবজেক্টিভ আর কোশ্চেন এক জিনিস নয়। অবজেক্টিভটা হচ্ছে যে আমি এই কাজগুলো করবো, আর কোশ্চেন হচ্ছে যে আমি কোনগুলোকে ইনভেস্টিগেট করবো।
দুটোর মধ্যে কিন্তু তোমার হচ্ছে যুগসূত্র থাকবে, কিন্তু দুটো এক জিনিস একদমই নয়। মানে রিসার্চের অবজেক্টিভটা হচ্ছে যে আমি এই এই পয়েন্ট গুলো আমি পর্যালোচনা করবো, এবং সেই পয়েন্ট ধরে তুমি হচ্ছে এবার হচ্ছে তোমার কোশ্চেন ফ্রেম করো, যে তোমার মাথায় কি কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোকে তুমি হচ্ছে ইনভেস্টিগেট করবে। দুটো এক জিনিস নয়, কিন্তু রিসার্চ মনে রাখতে হবে, আমি যেটা বললাম যে রিসার্চ একটা জার্নি ফ্রম ওই টপিক টু হচ্ছে একদম হচ্ছে রেফারেন্স অর বিবলিওগ্রাফি, পুরোটা মিলেই কিন্তু হচ্ছে একটা জার্নি, একদম কম্প্যাক্ট জার্নি, একটার সঙ্গে আরেকটা খুব ইন্টারলিঙ্ক। হ্যাঁ, একদম মালার মতো, ফুলের মালা যেমন ওই একটার পরে একটা গেঁথে গেঁথে একটা রাউন্ড শেপ তৈরি করা হয়, একটা কেটে দিলে একটা বা দুটো বেরিয়ে গেলে আর মালা থাকবে না, মানে বেরিয়ে গেছে যতটা বেরিয়ে যাবে মালা থাকবে না, ভেঙে যাবে। এটাও ঠিক তেমনি দুটো এক নয়, দুটোই আবার হচ্ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, একের উপরই অপরের একটার উপরই আর অন্যের নির্ভরশীল। আর প্ল্যাগারিজমের বিষয়টা বলছে যে প্ল্যাগারিজম মাথায় রাখতে হবে, যেটা বললাম যে আমাদের দেশে যেটা হচ্ছে 10% পর্যন্ত সিমিলারিটিস অ্যাকসেপ্টেবল। এবার প্ল্যাগারিজম থেকে সতর্ক থাকার জন্য প্রথমে যখন আমরা লিখবো, সে পেপার লিখি বা যাই লিখি, আমি যদি কোনো জায়গা থেকে কিছু নিই, কোনো ভাবনা হোক বা হয়তো কারো আমি যদি কারো আর্গুমেন্ট বা কারো কোনো স্টেটমেন্টও নিই, প্রপার ওয়েতে হচ্ছে আমাকে সেখানটা সাইটেশন করতে, ইনটেক্সট সাইটেশন যেটা বলছে। হ্যাঁ, ইনটেক্সট সাইটেশন যদি তুমি করে যাও প্রপার ওয়েতে, তাহলে সেটা কিছু প্ল্যাগারিজমে পড়বে না। আবার এবার প্ল্যাগারিজম হচ্ছে কি হচ্ছে না সেটা আমি কি করে দেখবো, সেটা দুশ্চিন্তা সবারই থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আহ, মানে কি বলবো, কিছু মানে এন্টি প্লেগারিস্ট অ্যাপ রয়েছে, যেখান থেকে আমরা হচ্ছে দেখে নিতে পারি যে সেখানে সিমিলারিটিস কতটা রয়েছে বা নেই। এখানে একটা কথা বলে দিই, যে আমরা কোনো একটা লেখার সময় যদি মনে করি যে এটা লিখলাম, একবার দেখি তো প্লেগারিজম আছে কিনা, একবার মানে যদি দেখে নাও, তারপরে পরে সেকেন্ড টাইম যদি আবার দাও, তাহলে কিন্তু আবার তো সুতরাং হচ্ছে যে এটা কখনোই করা উচিত নয়। সাধারণত আমরা একাডেমিক লেখার ক্ষেত্রে যেটা করি, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, মানে আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ে, অনেক বিশ্ববিদ্যালয়ে আরো আরো অনেক বেশি স্মুথ ব্যবস্থা রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা আছে, আমাদের লাইব্রেরিতে একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার মানে একদম ইউজিসি অ্যাপ্রুভড সফটওয়্যার রয়েছে। আমাদের যখন পিএইচডি স্কলাররা কাজ করে, এমফিল স্কলাররা কাজ করে, সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমরা ওখানে ওদের কাছে পাঠিয়ে দিই। ওরা তখন সেখানে সেই সফটওয়্যারে দেখে বলে দেয় যে সেখানে প্লাগারিজম আছে কি নেই। যদি থাকে সেটা কমানোর যে ব্যবস্থায় কমাতে হয়, আর না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই যে যেটা বললাম যে প্রথম থেকেই আমরা যখন কাজ করছি যদি মাথায় রাখি যে আমি যখন কারো আর্গুমেন্ট, কারো স্টেটমেন্ট নেব বা কারো থট বা থিঙ্কিং আমি নেব, তখন যদি তাকে আমি যদি পুরোপুরি ভাবে তাকে কি বলবো মানে স্মরণ করে যাই বা তাকে যদি আমি রেফার করে যাই, তাহলে কিন্তু মানে প্ল্যাগারিজমের সমস্যায় যাওয়ার কথা নয়। তার ফলে যেটা হয়, আমরা যখন পাঠাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিলো 10%। হ্যাঁ, ওটা 10% কি মানে তারও অনেক, মানে 1%, 2%, 3%, 4% বা 5% ওরকম জায়গায় থাকে। ওটা প্রথম কাজ করার সময় ওই সতর্কভাবে করলেই ওই জায়গাটা হওয়ার সম্ভাবনা কম থাকে। স্যার আরেকটি প্রশ্ন। অনেক সময় মানে যারা আর কি নতুন রিসার্চ আর কি মানে শুরু করে, তাদের কি হয় মানে ঠিকঠাক যদি ডেটা কালেক্ট তারা যদি না করতে পারে, তো অনেক সময় তাদের মানে রিসার্চটা মানে বন্ধ হয়ে যায়, মানে মানে পুরোপুরি গবেষণাটা করতে পারে না। তো সেক্ষেত্রে তারা হুম। কিভাবে ওই ডেটা কালেক্ট করবে, এটা একটা মানে বড় প্রশ্নের চিহ্ন আর কি। মানে বুঝতে পারে না আমরা কোথা থেকে ডেটা কালেক্ট করব বা ডেটা কিভাবে আমরা পাবো, মানে এটা অনেকেরই হুম। প্রবলেম দেখা যায়। তো সেক্ষেত্রে তাদেরকে কি মানে বলবেন আর কি? খুব সুন্দর প্রশ্ন। দেখো মানে এটা বলছি যে প্রথমত যখন আমরা গবেষণা করি, যার ফলে গবেষণার জন্য একজন সুপারভাইজার হওয়া উচিত, মানে উচিত মানে কি, সুপারভাইজার ছাড়া গবেষণা হয় না। প্রথমত যেটা হচ্ছে যে কিন্তু আবার ধরো মনে করো আমার ফ্রিল্যান্স যারা আর্টিকেল লিখে, যে আমি একটা আর্টিকেল লিখবো ই করবো, আমার কোনো সুপারভাইজার নেই, সেক্ষেত্রে আমি কি করবো সেটাও বলছি। তো সাধারণত হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি যেটা আর কি, যেটা বললাম, যে তুমি কিভাবে ডেটা কালেক্ট করবে, কোথা থেকে কিভাবে কি ডেটা নেবে, কিরকম ডেটা নেবে, কিভাবে কালেক্ট করবে, সেইটার জন্যই কিন্তু এই ট্রেনিং গুলো দরকার, মানে ট্রেন্ড হওয়া উচিত।
মানে যেটা হচ্ছে ডেটা কালেকশনের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডেটা কালেকশনে যাওয়ার আগে ট্রেনিং নিয়ে ডেটা কালেকশনে যাওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু ডেটা পাওয়া যাবে না। এটা খুব টাফ, মানে সবচেয়ে কঠিন কাজ। ওই অ্যাপ্লাইড সেকশনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ডেটা কালেকশন করা। আর সবসময় মাথায় রাখবে যে তুমি, আমি যে ডেটা কালেক্ট করব তার উপরে কিন্তু আমার রিসার্চ দাঁড়িয়ে আছে। সেটা মানে ভুল হতে পারে, ভালো হতে পারে। আবার মাথায় রাখতে হবে, আমার যদি কাজের উপরে নির্ভর করে কোনো ভুল রিপোর্ট তৈরি হয় বা ভুল তথ্য যদি আমার পরিবেশন হয়, পাবলিক হয় ভুল তথ্য, তাহলে কিন্তু সমাজেরই ক্ষতি হবে। সেই জন্য খুব সচেতন ভাবে কিন্তু হচ্ছে তথ্যগুলো কালেক্ট করতে হয়। সাধারণত এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই ট্রেনিং যেটা বললাম, যে একটা তো হতেই পারে যে আমরা যখন পিএইচডি করছি, আমার সুপারভাইজার আছে, সুপারভাইজারের সঙ্গে বারবার যোগাযোগ করে কিন্তু আমাকে পথটাকে নির্দিষ্ট করে নিতে হবে যে আমি কিভাবে গবেষণা করবো, কিভাবে আমি ডাটা কালেক্ট করবো। আর যদি দেখা গেল যে আমি, আমার সুপারভাইজার নেই, আমি সেই জায়গায় না, আমি এমনি গবেষণা করছি, কিন্তু এমনি গবেষণা হয় না, সাধারণত সুপারভাইজার ছাড়া গবেষণা হয় না। আমি তো গবেষণা সুপারভাইজার ছাড়া গবেষণা কিছুতেই করা সম্ভব না। গবেষণা করতে গেলে সুপারভাইজার লাগবে, ট্রেনিং নিতেই হবে, আদারওয়াইজ সম্ভব নয়। এবার এই ডেটা কালেক্ট করার গল্পটা না মানে বিভিন্ন রকম, মানে এই ভীষণ কঠিন কাজ। যেটা হচ্ছে যে প্রথমতই তুমি যখন গবেষক হবে, ওই যেটা বললাম যে আমাকে প্রথম সমস্যাটা ভালো করে বুঝে নিতে হবে যে আমি কি করতে চাচ্ছি, আমি কি ধরনের প্রশ্নগুলোর আনসার খুঁজতে যাচ্ছি, আমার কি ধরনের অবজেক্টিভ ছিল, তার উপরে ভিত্তি করে কিন্তু আমাকে অনেক দুটা যেটা হচ্ছে কোশ্চেনিয়ার তৈরি করে নিয়ে যাওয়া যেতে পারে। কোশ্চেনিয়ারের দু রকমের, স্ট্রাকচার কোশ্চেনিয়ার, আনস্ট্রাকচার কোশ্চেনিয়ার, দু রকমের হতে পারে। পদ্ধতি বিভিন্ন রকম আছে, আমরা কিভাবে আমরা মানে করবো, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর অনেকগুলো ভাগ আছে, নন প্রবাবিলিটির অনেকগুলো ভাগ আছে, কিন্তু একখানে তো বলে শেষ করা সম্ভব নয়। তার মধ্যে তোমার কোনটা হচ্ছে ধরো হচ্ছে আমরা র্যান্ডম স্যাম্পলিং বলছি, কোন সময় আমরা এগুলো কিন্তু কোনোটা প্রবাবিলিটি, কোনো নন প্রবাবিলিটি হতে পারে, আমি সব মিশিয়ে বলছি। কোনোটা ক্লাস্টার স্যাম্পলিং বলছি, কোনোটা স্নো বলিং স্যাম্পলিং বলছি, বিভিন্ন রকমের পদ্ধতি আছে, কোনটা পারপোসিভ স্যাম্পলিং আছে। এইটা ডিপেন্ড করে তুমি কি ধরনের কাজ করছো সেটার উপরে। তুমি যত পড়াশোনা করবে, সেকেন্ডারি ডেটা পড়াশোনা করবে বা অন্যান্য জায়গাগুলো দেখবে, তত তুমি বুঝতে পারবে যে তোমার ডেটাটা কিভাবে তোমার কালেক্ট হবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার মূল পথপ্রদর্শক হচ্ছে সুপারভাইজার। এখানেই হচ্ছে সুপারভাইজারের ইম্পর্টেন্স। সুপারভাইজার তোমাকে গাইড করবে যে তুমি কিভাবে, কি ধরনের তথ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করতে পারো। এবার ধরো ঠিক আছে, আমি সব বুঝে গেলাম। এবার এইখানটা এই সমস্তটা বুঝে যাওয়ার পরে গবেষকের সব প্রথম কাজ হচ্ছে আনবায়াসড হতে হবে। বায়াসনেস থাকলে হবে না। দেখো আমরা একদম, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা মানে রাজনীতির চর্চা আমাদের আহ সাবজেক্টের মূল বিষয়, সাবজেক্টে রয়েছে। আমরা বলি সবসময় গবেষকদের, তোমার প্রত্যেকেরই, প্রত্যেকটা মানুষের, আমি এখানে এরিস্টটলকে আমরা স্মরণ করেই বলতে পারি যে প্রত্যেক মানুষের যে হচ্ছে রাজনৈতিক জীব, তার বাইরে তো আমরা বলতে পারি না। মানে আমরা, অনেকেও বলতে পারে যে আমরা রাজনীতি করি না, রাজনীতি, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বলি, প্রত্যেক মানুষই রাজনীতি করে, রাজনীতির বাইরে কোনো মানুষই নেই। তো সেইটা যদি আমি মাথায় রাখি, তাহলে এবার হচ্ছে তুমি যদি গবেষণা করতে যখন যাবে, তখন কিন্তু তোমাকে রাজনীতিটাকে মাথার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। একদম, মানে তোমাকে হচ্ছে কোনো বায়াস লিস্টিং থাকা যাবে না। মানে আমি যখন গবেষক, তখন আমার কোনো পরিচয় নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো জাতি নেই, আমার কোনো বর্ণ নেই, আমার কোনো রাজনীতি, আমার কোনো রং নেই, মানে সেভাবে যদি বলা যায়। এই সবটাকে তোমাকে দূরে সরিয়ে রেখে একদম আনবায়াসড ওয়েতে তোমাকে হচ্ছে ফিল্ডে যেতে হবে ডাটা কালেক্ট করার জন্য। এবং সেভাবে তোমাকে শুধু ডাটা কালেক্ট করার জন্য নয়, ডাটা অ্যানালাইসিস করার সময় তোমাকে সেইগুলো মাথায় রেখে একদম তোমাকে রেজাল্ট করতে হবে। তাহলে হচ্ছে তুমি হচ্ছে কাজের অ্যাকুরেসি পাবে। আর ওই যে বললাম যে অ্যাকুরেসি পাওয়ার জন্য স্যাম্পলিং, স্যাম্পলিং তুমি কিভাবে স্যাম্পলিং করছো, কতটা স্যাম্পল তুমি টেস্ট করছো, কোন প্রভাব পরিস্থিতিতে কোন অবস্থায় কিভাবে স্যাম্পলিং করছো। যেটা বলতে হয় যে আমাদের ওই যে তোমার হচ্ছে এক্সিট পোলের যে এত ভয়াবহ অবস্থা হয়, তার পেছনে একটা কারণ কিন্তু হচ্ছে যে ঠিকঠাক স্যাম্পলিং এর টেস্টিং না হওয়া, ঠিকঠাক স্যাম্পলিং না হওয়া। হুম। তো যাই হোক, আমি এই সমস্ত জায়গায় যাচ্ছি না, আমি মানে সরাসরি বলছি যে এইগুলো, এইগুলো কিন্তু পুরোটাই হচ্ছে তোমার হচ্ছে স্যাম্পলিং তুমি কিভাবে করছো, কোন পদ্ধতিতে করছো, কিভাবে করছো, তোমার মধ্যে বায়াস আছে কিনা, তুমি কতটা বায়াস ফ্রি ভাবে কাজ করতে পারছো। এইভাবে কিন্তু তুমি হচ্ছে তোমার কাজের হচ্ছে অ্যাকুরেসি আসবে।
সবশেষে যেটা যে সব ঠিক আছে, এবার আমি কোথাও তথ্য সংগ্রহ করতে গেলাম, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। যে ধরো আমি যখন তথ্য সংগ্রহ করতে গেলাম, অনেক সময় দেখা যায় আমি গত সপ্তাহেই আমার এম এর ছাত্ররা ওরা এক জায়গায় গিয়েছিল, একটা স্কুলে গিয়েছিল, ওরা এসে রিপোর্ট করলো যে ওদের এটা সেটা বলে দিয়েছে স্কুলে। তো দেখো এইটা হচ্ছে যে এইখানটায় যারা গবেষণা করবে তাদের নিজেদেরকে না, এই যে কোনো বলছি ট্রেনিংটা খুব দরকার। যে আমাকে মাথায় রাখতে হবে আমার তথ্যটা সংগ্রহ করতে হবে। তাহলে তথ্যটা সংগ্রহ করার জন্য আমার ওই যে যারা আমার স্যাম্পল তাদের সঙ্গে আমি কি বিহেভ করবো, কিভাবে ব্যবহার করব, এবং কিভাবে আমি তথ্যটা পাবো, সেটা কিন্তু আমাকে পরিস্থিতি পরিবেশ বুঝে তাদের সঙ্গে বুঝিয়ে, কেন আমি তার তথ্যটা নিচ্ছি, কি তথ্য নিচ্ছি, কেন নিচ্ছি, কি কাজে ব্যবহার করবো, সেটা বুঝিয়ে তাদের সঙ্গে কিন্তু তোমার হচ্ছে তথ্য সংগ্রহ করতে হবে। এখানে কোনো হার্ড মানে কোনো শক্ত কোনো নিয়ম নেই, এরকম যে তুমি কাউকে গিয়ে ধমকে গিয়ে নিয়ে আসবে সেটাও হবে না, কাউকে কোনো তুমি হচ্ছে বুঝালেই তোমাকে দিয়ে দেবে সেটাও হবে না। এমনও হতে পারে, আমি অনেক সময় বলি, মানে আমরা যদি নিজেদের অভিজ্ঞতাও ব্যক্ত করি, আমারও এমন অনেক জায়গায় হয়েছে, সকালবেলায় হয়তো তোমার কোনো জায়গায় ডাটা কালেকশনে গিয়েছি, সকাল 10টায় পৌঁছেছি, আর তো পাত্তাই দেয়নি, হয়তো সারাদিন বসে থেকে সন্ধ্যা 4টা, 4:30, 5টার দিকে হয়তো বললো আজকে আজকে হবে না। মানে আমি যেভাবে বলছি সেভাবে না, এটা অনেক মেজাজ টেজাজ নিয়ে আপনি কালকে আসুন বা 5 দিন পরে আসুন। হয়তো আমি তোমার হচ্ছে গেলাম এলাম, সেখানটায় আমার 10,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু তাও আমি আবার দিচ্ছি। তো এইগুলো হচ্ছে ব্যাপারটা এরকম, মানে ডেটা কালেকশনের কোনো ইয়ে হয় না। অনেক জায়গাতে হয়তো তুমি গেলে যে তোমাকে মানে একদম পাত্তাই দেবে না, মানে ঢুকতেই দেবে না, ওই মানুষগুলো তোমার সঙ্গে কথাই বলবে না, বিভিন্ন রকম ব্যাপার হতে পারে। কিন্তু তোমাকে এই জায়গাটা যখন তুমি ইন্টারভিউ করছো, ইন্টারভিউয়ার হিসেবে ইন্টারভিউদের সঙ্গে তোমাকে এই সম্পর্কটা তৈরি করতে হবে যে আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি আপনাদের কি বলবো, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের মানে কি বলবো, মানে যে ফলে উপকার হতে পারে, ক্ষতি হবে না, সেটা কিন্তু বোঝাতে হবে। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, আমি এটা হচ্ছে আমার এই পারপাসে আমি কাজ করবো, সেই মর্মটা যদি মানুষকে বোঝাতে পারো, মানে যারা স্যাম্পল, তোমার স্যাম্পলকে যদি তুমি বোঝাতে পারো, তাহলে কিন্তু তুমি সঠিক তথ্য সময় মতো তুমি কালেক্ট করে নিতে পারবে। এইগুলোর জন্য বিভিন্ন রকমের মানে আমরা বইয়ে অনেক টেকনিক আমরা বলতে পারি, অনেক ই করতে হয়, কিন্তু পুরোটাই হচ্ছে যে রিসার্চার তার বাস্তব জ্ঞান, বাস্তব বুদ্ধি, বাস্তব অবস্থার উপর নির্ভর করে। এবং কিছু কিছু জিনিস রিসার্চারদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে তোমার ধরো কারোর সঙ্গে, ধরো আমি একটা কোশ্চেনিয়ার তৈরি করলাম, কোশ্চেনিয়ার তৈরি করলাম, যেটা হচ্ছে দেখা গেল যে একজনকে আমি এমন প্রশ্ন করতে শুরু করলাম, সে 8 ঘন্টা ধরে প্রশ্ন করলাম, সে কেন আমাকে 8 ঘন্টা সময়, আমি সেই 8 ঘন্টার প্রশ্নটাই আমি 10 মিনিটে করতে পারি, সেভাবে আমাকে প্রশ্ন তৈরি। খুব সিম্পলি দেখো, যদি তুমি কোনো মানুষকে জিজ্ঞেস করো আপনার আয় কত, বলবে? চাকরিজীবী মানুষেরটা বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি যদি গ্রামের মানুষকে গিয়ে বলো আপনার আয় কত, মাসিক আয় কত, বার্ষিক আয় কত, কেউ একবারে বলবে না। তাহলে তুমি সেটা জানার জন্য পদ্ধতি আছে, এবং অন্য কিছু জিজ্ঞেস করবে না, অন্যভাবে জিজ্ঞেস করো, আপনার কতজন মানুষ, কত টাকা, মানে কিরকম বাজার, ঘরে কি কি জিনিস আছে, কিরকম বাজার করেন প্রতিদিন, মাছ মাংস কদিন খান, এই সমস্ত করবে, দেখবে তোমার হিসাব দিয়ে দিবে। অনেককে দেখবে যে বয়স জিজ্ঞেস করলে বয়স বলতে চায় না, তখন তুমি তাদেরকে অন্যভাবে জিজ্ঞেস করো না যে ছেলে মেয়ে কটা, কবে বিয়ে হয়েছিল, কবে কি হয়েছিল, দেখবে তোমার উত্তর বেরিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে যে তোমার পদ্ধতিটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে পুরোপুরি হচ্ছে তোমার হচ্ছে রিসার্চারের উপরে। এবার তুমি যদি কোথাও গিয়ে যদি মানে ধরো মনে করো যে তুমি গ্রামে, একটা প্রান্তিক গ্রামে তুমি গেছো ডেটা কালেক্ট করতে, পুরো সুটেড বুটেড হয়ে তুমি কোট ফোট পড়ে গেল, তোমাকে কে পাত্তা দেবে? দেওয়ার কথা না। আমি যখন যাদের সঙ্গে মিশছি, যাদের সঙ্গে কাজ করব, আমার তাদের সঙ্গেই মতো হয়ে, মানে তোমার ধরো মানে ওদের মতো হয়ে যদি তুমি না হতে পারো, তাদের মতো হয়ে যদি তুমি না করতে পারো, মেথডই আছে এরকম আমাদের, যেটা হচ্ছে তোমার হচ্ছে এইভাবে সাধারণত তোমার হচ্ছে এথনিক যে মানে কি বলবো, মানে যে কাজগুলো রয়েছে আর কি, সেই কাজগুলো করতে গেলে আমরা এরকম মেথড ফলো করে থাকি। টার্মও রয়েছে এই আর কি। তো সেইগুলো, এইগুলো ডিপেন্ড করে হচ্ছে তুমি কিভাবে কাজ করবে। তারপরে আরো কিছু বিষয় আছে রিসার্চারের মাথায় রাখতে হয়, যে আমি যখন কোনো তথ্য নিচ্ছি, আমি ধরো কারো কাছ থেকে একটা তথ্য যে কাজে বলে নেব, তার বাইরে ভুল কাজে ব্যবহার করবো না, কাউকে আমি অবজ্ঞা করবো না, কাউকে আমি ঘৃণা করবো না, কাউকে আমি ছোট করবো না, কাউকে আমি লজ্জিত করবো না। এই জিনিসগুলো যদি মাথায় রাখা যায়, তাহলে হচ্ছে তোমার ডেটা কালেক্ট করতে কোনো অসুবিধা নেই। ধৈর্য এবং সময় এই দুটোই লাগবে। একদিন দেবে না, দুদিন দেবে না, 3 দিন দেবে না, 4 দিন দেবে না, একদিন না একদিন দেবে।
যতদিন দেবে না ততদিন আমি ওটার পেছনে লেগে থাকবো, তাহলে অবশ্যই ডাটা পাওয়া যাবে। আর অফিসিয়াল ডেটার ক্ষেত্রে হ্যাঁ, এটা দেখো অনেক সমস্যা আছে। অফিসিয়াল ডেটা অনেক সময় হয় ডাটা ঠিকঠাক তোমার হচ্ছে প্রিজার্ভ করে না, ডাটা ঠিকঠাক থাকে না। কিন্তু তুমি ফিল্ডের ডাটা ইন্টারভিউ করবে কারোর সঙ্গে ইন্টারভিউ নিচ্ছ, সেই ডাটার তো কোনো প্রবলেম নেই। শুধু নিজের সম্পর্ক, নিজের ব্যবহার, এবং যে নিজের বিচক্ষণতা, এবং হচ্ছে যে তোমার সময় ধৈর্য, এগুলো ঠিক থাকলেই করা যায়। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দরভাবে আজকের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আশা করছি সকলের উপকার হয়েছে আজকের আলোচনাতে। স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি। গুড নাইট স্যার। আমিও সকলকে, হ্যাঁ, সবাইকে একটু আমি বলে শেষ করছি আর কি। সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ অনেকক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। আমরা প্রায় সোয়া ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট 30 সেকেন্ড দেখছি, অনেকক্ষণ হ্যাঁ সময় ধরে আমরা একসঙ্গে থাকলাম। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন- এবং শুভকামনা থাকছে। প্রত্যেকেই চেষ্টা করবে খুব সুন্দরভাবে গবেষক মানে সুন্দরভাবে গবেষণা করে গবেষণা, হ্যাঁ, এবং কিন্তু স্যার যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুঃখের বিষয় হলো যে কারোর কোনো প্রশ্ন নেই। এটা একটা মানে মানে দুঃখই বলতে পারি, মানে সবাই মোটামুটি জানে আর কি রিসার্চ সম্পর্কে। তাই প্রশ্ন না থাকলে তো তাই বলে হয়। হ্যাঁ ওটাই ঠিক আর কি। আছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক সবাই ঠিক আছে। ভালো থেকো, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি সবাই। বেরিয়ে যাচ্ছে।